কবি সুমন একটা লাইন আমার বায়োতে দেওয়া, জানি না কতটা কথা বললে হবে কত কথা, মানে আমি আসলে বলে এক বাক্যে বলতে পারবো না যে আসলে জীবনটা কেমন। তুষিকে অনেক ধন্যবাদ আসার জন্য। আমরা ভাবছিলাম যে তুষি কোথাও নাই, তুষি হাওয়া হয়ে গেছে হাওয়া রিলিজের পর থেকে। তো তুষি এসে প্রমাণ করলো যে সে হাওয়ার পরে হাওয়া হয় নাই। তো আমরা শুরু যেটা করি সবসময়, আমরা মনে করি যে একজন আর্টিস্টের বেড়ে ওঠার পেছনে তার শৈশবের একটা খুব ভূমিকা আছে। তো তোমার শৈশবটা জানতে চাই, যে তোমার বেড়ে ওঠার সময় কোনো পার্টিকুলার কোনো ঘটনা যেটা তোমাকে শিল্পী হিসাবে বা অ্যাজ অ্যান আর্টিস্ট হিসাবে বেড়ে উঠতে সাহায্য করেছে বলে তোমার মনে হয়। তো শৈশবটা থেকে যদি আমরা একটু শুরু করি। প্রথমে বলতে চাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমার খুবই ভালো লেগেছে যখন আপনি ভাই আমাকে ফোন করেছেন এবং আপনাদের আইডিয়াটা বললেন। সো হয় কি যে এইটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা সবসময় এমন কিছু সাজানো প্রশ্নের উত্তর দিতে থাকি সচরাচর, এর জন্য খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ আমি করি না অ্যাটলিস্ট, মানে ইন্টারভিউ কাজ ছাড়া। অনেক সময় আমি এটাও শুনেছি যে আর্টিস্টকে বলা হচ্ছে আপনি একটু লিখে পাঠিয়ে দেন। সো এই জায়গা থেকে একটু মন খুলে কথা বলা, বা আমার ভেতরে মানুষটা কেমন, এটা কি আমার অডিয়েন্স আদৌ জানে কিনা, ওই ব্যাপারগুলো যে হয় না, আর এটা যে আপনারা করে দিচ্ছেন এর জন্য খুবই ভালো লাগছে। এরকম ইনিশিয়েটিভ নেওয়া উচিত আরও সামনে। আর আপনার যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমার শৈশবের এরকম ইম্প্যাক্ট ছিল কিনা যে কারণে আসলে আমার এই কাজের জায়গা পরিধিটা। হ্যাঁ, আমার জন্ম হচ্ছে চট্টগ্রামে। সো আমি কয়েক বছর সেখানে ছিলাম, তারপর আমি ঢাকায় চলে আসি আমার বাবার কাজের সুবাদে। সো আমার ঢাকা চট্টগ্রাম এরকম আসা যাওয়া ছিল। ছোটোবেলায় আমি যদি মনে করি, সেটা হচ্ছে যে আমার ফ্যামিলির মানুষজন, আব্বু আমি একটু কালচারাল, মানে আমার বাবা ছেলে মেয়েদেরকে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, নাচ শেখা, গান করা, অভিনয় শেখা, এগুলোতে উনি উদ্বুদ্ধ করতো এবং আমি ছোটোবেলায় নাচ শিখতাম। সো আমি বাফা, তারপর শিশু একাডেমি নাচের কোর্স কমপ্লিট করলাম এবং ছোটো ছোটো প্রোগ্রাম করতাম স্কুলে থাকতে। আর আমার বোন করতো থিয়েটার, ও হচ্ছে নাগরিকের যে ছোটদের যে ভার্সনটা, সেখানে ক্লাস করতে যেত। সো আমি হচ্ছে ওকে, আমার দায়িত্ব ছিল যেহেতু আমি বড় বোন, ওকে আমি ক্লাসে দিয়ে আসবো নিয়ে আসবো। সো আমি করতাম কি, ওকে যখন দিয়ে আসতে যেতাম তখন আমার ওদের অ্যাটমসফিয়ার এবং ওদের যেভাবে ওরা রিহার্সাল করতো, ওইটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। আমি শিখছি নাচ, কিন্তু আমার আকর্ষণ ছিল হচ্ছে যে থিয়েটারের কর্মশালা এবং কিভাবে হয় ওগুলো দেখা। সো আমি আর আসতাম না বাসায়, আমি ক্লাসের বাইরে বসে বসে ওদের ওগুলো দেখতাম এবং আমার খুব ইন্টারেস্ট লাগতো। আর তো ম্যাগাজিন, ছোটোবেলায় সিনেমা ওগুলো তো এক ধরনের ফ্যাসিনেশন ছিলই। কিন্তু আমার বোনের এই থিয়েটার, মানে ও করতো আসলে অভিনয়, ওর যে শেখার জায়গা, সেটা দেখে আমার খুবই, আমি ফ্যাসিনেটেড হই অ্যাক্টিংয়ের জন্য। এবং তখন মনের মধ্যে সুপ্ত বাসনা হয় আর কি, আচ্ছা যদি অভিনয় করি, আচ্ছা আমাকে কেমন লাগবে আমি সিনেমা করলে, আচ্ছা এটা এরকম হলে, এগুলো ভাবতাম। মিনা কাউটের মতো তুমি কি সিনেমা নায়িকা হতে চাও? তখন তার অভিনয় বুঝছি না, তখন সিনেমা বা টিভির পর্দায় দেখা যাবে এ ধরনের একটা ভালো লাগা কাজ করতো। ওইখান থেকে হচ্ছে আমার ভালো, মানে জায়গাটা শুরু আর কি। তারপর তো পড়াশোনা মানে আমি করি। আর আমার ছোটোবেলা থেকে বিউটি কম্পিটিশনের প্রতি এক ধরনের, আমি ছোটোবেলা থেকে মিস ওয়ার্ল্ড, ইউনিভার্সিটিগুলো দেখতাম, ফলো করতাম। ওই একটা গালাতে দাঁড়িয়ে আছে সবার, মানে এটা একটা, এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং লাগতো। তো যখন আমি স্কুল শেষ করলাম, কলেজে উঠলাম, আমার যখন 18 বছর হলো। স্কুল কলেজ কোত্থেকে যদি একটু জানতে চাই? আমার স্কুল হচ্ছে জুনিয়র ল্যাবরেটরি, আর কলেজ হচ্ছে নূর মোহাম্মদ। এটা কি কোয়েট স্কুল বা কলেজ? কোয়েট, হ্যাঁ কোয়েটই, কিন্তু ক্লাস আলাদা হতো আর কি। আচ্ছা আচ্ছা, শিফট আলাদা। চট্টগ্রামে বেড়ে ওঠা তাহলে? আমার গ্রামের বাড়ি কিন্তু নোয়াখালী, কিন্তু আমার 3 পুরুষ থেকে থাকে চট্টগ্রামে। আমার বাবা মার বেড়ে ওঠা এবং আমারও অলমোস্ট বেড়ে ওঠা অনেকটা চট্টগ্রামে। আচ্ছা, আপনার বেড়ে ওঠার পরিবেশটার ব্যাপারে যদি জানতে চাই। আমার মনে আছে, আমি যদি বলি, আমার নানুর বাসা ছিল ওয়াবদা কলোনি, মনসুরাবাদে। সেটা একটা কলোনি। সো আমার জন্ম একটা মানে বাসার মধ্যে, কলোনিতে। সো এবং আমি যখন ছোটো, মানে 3-4 বছর, ওইটা পুরো কলোনিটা, তো আমি তখন আবার, আমার বাবা মা হচ্ছে যে বড়, তারা, আমার বাবা যেরকম বড় সন্তান, মা হচ্ছে বড় মেয়ে। সো আমি হচ্ছে পুরো ফ্যামিলির মধ্যে একমাত্র নাতিন আর কি হয়েছিলাম। সো ওই কারণে পুরো ফ্যামিলি এবং ওই যে কলোনিতে ছিলাম, সেখানে সবার একটা ভালোবাসা, মানে একটা ছোট মানুষ, বাচ্চা হয়েছে, ওকে সবাই আদর করতো, আনন্দের মধ্যে এরকম ভাবে বড় হয়েছে আর কি আমি। ঠিক আছে, আপনারা কয় ভাই বোন? আমরা 4 বোন, আমি বড়। আচ্ছা, 4 বোন। ওকে। তো এই যে স্কুল কলেজের যে ব্যাপার যখন বলি, স্কুল কলেজে শিক্ষক যারা থাকেন, অনেক শিক্ষকের সংস্পর্শে এসেছেন, তো এই যে স্কুল কলেজের কোনো
টিচারকে বা তার দেয়া কোনো অ্যাডভাইস মনে আছে কিনা যেটা এখনো তোমাকে মোটিভেট করে, পার্টিকুলার এনি অ্যাডভাইস? হ্যাঁ, স্কুল কলেজের টিচাররা তো ছোটোবেলায় যখন তারা তো আমার সবচেয়ে ভালো লাগছে, তখন তো বুঝতাম না, তখন তো টিচারদেরকে অনেক ভয় লাগতো। স্কুলে কলেজে টিচার মানে আমি দূরে থাকতাম, কিন্তু আমি ছোটোবেলায় স্কুলে অনেক ফেমাস ছিলাম, মানে টু সাম কোনো কারণে। হ্যাঁ, আমি একদমই সামনে বসতাম না, বাট আমি হচ্ছে যে থাকে না যে এখানে কিছু হবে না, ওই কারণে ফেমাস আর কি। এরকম ছিলাম, কিন্তু টিচার আমাকে পছন্দ করতো। আমার যখন ক্যারিয়ার শুরু হলো, কাজ করা শুরু করলাম, আমি আমার সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি আমার টিচারদের কাছ থেকে। এবং আমাকে এখন আমার কলেজ থেকে গিফট পাঠায় আমাদের। সো ওইটা, এবং ইনফ্যাক্ট ইউনিভার্সিটিতেও তারা যেরকম সাপোর্ট করেছে, এইটা না হলে আসলে। ইউনিভার্সিটি কোনটা ছিল? আমার ছিল আইইউবি থেকে। আমি তো ওইখানেও সেম, আমি তখন তো ক্লাস করতে হতো, আবার কাজ করতে হতো, অনেক মানে হ্যাসেল ছিল। সো টিচারদের সাপোর্টটা আমি অলওয়েজ পেয়েছি। এনি পার্টিকুলার টিচার অর এনি পার্টিকুলার অ্যাডভাইস? আমার ছোটবেলায় আমাদেরকে একটা টিচার পড়াতো, ওনার নাম ছিল মিজান। উনি আমাদের গৃহপালিত স্যার বলতে গেলে, মানে আমার খালাকে পড়িয়েছে, আমাকে পড়িয়েছে, আমার ছোট বোন সবাইকে পড়িয়েছে। লবিং মাস্টার বলা হতো খুব সম্ভবত। হ্যাঁ, সো ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ওনার অনেক কিছু এখনো যেমন অ্যাডভাইস করে, ফোন করে। আচ্ছা, ভালো লাগে। কাজ দেখেন? হ্যাঁ, কাজ দেখেন, ক্রিটিকও করে। আমার টিচার আমাকে ফোন দিয়ে বলে যে তোমার এই কাজটা ভালো লেগেছে, বা এইটাতে এটা কেন করছো, এটা কেন এরকম এরকম বলে। ফ্যামিলি সবাই বলে, টিচাররাও বলে। চট্টগ্রামে যেহেতু বেড়ে ওঠা, চট্টগ্রামের এমন কোনো একটা ফিচার বা স্ট্রিট ফুড হতে পারে বা একটা জায়গা হতে পারে যেটা আপনি খুব পছন্দ করেন? চট্টগ্রামে নেভাল যে জায়গাটা, সেখানে এখন তো খুব কম যাওয়া হয়, কিন্তু ওই জায়গাটা আমার খুব পছন্দের। সন্ধ্যার পরে ওখানে অনেক স্ট্রিট ফুড থাকে। আমি হচ্ছে ওখানে কাঁকড়া ফ্রাই, ছোট ছোট পেঁয়াজু, এগুলা খুব খেতে পছন্দ। এখনো খান? এখন কিনা অবশ্যই। হ্যাঁ, ইউর মোস্ট ফেভারিট স্ট্রিট ফুড? না, মানে অ্যাক্ট্রেসরা তো একটু কনসিয়াস থাকে যে আমি আই নেভার ডায়েট, আমি জীবনে ডায়েট। আচ্ছা, তাহলে মোস্ট ফেভারিট স্ট্রিট ফুড কি? স্ট্রিট ফুড চট্টগ্রামে নাকি এমনি ইন জেনারেল? স্ট্রিট ফুড ফুচকা, চটপটি। আচ্ছা, আর চট্টগ্রামে যে ছোট ছোট পেঁয়াজু, চট্টগ্রামে একটা স্পেশাল পেঁয়াজু আছে, ওইটা আমার খুব ভালো লাগে। নাইস। বিউটি কন্টেস্ট যেহেতু পছন্দের ছিল, তো সেই জায়গা থেকে কি লাক্স চ্যানেলের জন্য অ্যাপ্লাই করা? আই ডোন্ট নো, একটা বয়স, তখন তো একটা অদ্ভুত একটা সময় যাচ্ছে, মানে একটা টিনেজ বড়, মানে আমি তখন আমার 17-18 বয়স, তখন আসলে আমার অভিনয়ের প্রতি রাগ থেকে একটা ভালো লাগা ছিল একদম স্কুল থেকে। সো আমি জানতাম না যে এটা আদৌ হবে কিনা। আমি যেটা ভেবেছি, আমার বাবা আমাকে বলেছিল যে তুমি এইচএসসি শেষ করে তুমি দেশের বাইরে পড়াশোনা করতে চাও। তখন আমার মনে হলো আচ্ছা, তাহলে আমি দেশের বাইরে গিয়ে কোনো একটা অ্যাক্টিং রিলেটেড কিছু একটা কোর্স করি, আর জানি, আর একটু একটু করে যদি পারি আর কি, মানে ওইখানে আমি চেষ্টা করি বা একটু শেখার জানার। এখানে যে আমার ক্যারিয়ার হবে এইটা আমি কখনো প্ল্যান করি না, ভাবি নাই। সো লাক্স প্রতিবার হয়, আমি দেখি, আমরা খুব মনোযোগ দিয়ে বাসা ফ্যামিলিরা ওয়েট করি, ভোট করি কাকে পছন্দ। এটা আমাদের ফ্যামিলির মধ্যে ছিল। আপনার পছন্দের লাক্স সুপারস্টার কে? অনেকে যারা আপনি ভোট করেছেন। আমি মমো, মেজাবিন, তারপর ওনাদের কাজে আমি দেখতাম। এবং হ্যাঁ, অনেক, একটা আপু ছিল, আমি নামটা এখন মনে করতে পারছি না, দেশের বাইরে চলে গেছে, ওকে আমার খুব পছন্দের ছিল। রাখি মাহবুব, রাখি আপুকে আমি অনেক ভোট করেছিলাম। একটা অ্যাড করেছিল যে আদনান রাজীব ভাইয়ের সাথে খুব সম্পর্ক। হ্যাঁ, উনি তো খুব অল্প সময় ছিলেন, তারপর চলে গেলেন। ওনাকে আমার খুব পছন্দ ছিল। তাহলে আপু, থিয়েটার ছাড়া আর কি আপনাকে ইন্সপায়ার করেছে মানে অ্যাক্টিং এরিয়াতে আসার জন্য? তখনকার কোনো ফিল্ম বা কোনো আর্টিস্ট দেখে না? তখন আসলে আমি যখন বড় হয়েছি, আমরা সত্যিকার অর্থে আমি খুব বলিউড কালচারের মধ্যে দিয়ে বড় হয়েছি। খুব যে তখন বাইরের সিনেমা দেখি বুঝি সেটা না, যে সিনেমাটা দেখতে ভালো লাগতো ওটা দেখতাম। আর যেটা হতো যে ছোটবেলায় আমার মনে আছে, আমি ছোটবেলায় নকশা যে বের হতো ওটা কালেক্ট করতাম, ম্যাগাজিন কালেক্ট করতাম। সো নকশাতে অনেক আপডেট থাকতো, অনেক কিছু। সো আমার এইগুলোর প্রতি এক ধরনের বিউটিফিকেশন বা হেলদি লাইফস্টাইল, কিভাবে একটা মানুষ সুন্দর থাকে শরীরে এবং মনে, এটা আমার ছোটোবেলা থেকে কাজ করতো। কারণ আমি ছোটোবেলা থেকে আমি অনেক মেডিটেশনের ওয়ার্কশপ করেছি। আমার একটা জিনিস ছোটোবেলা থেকে যেটা এখনও, সেটা হচ্ছে আমার নতুন কিছু শিখতে ইচ্ছা করে, যে কোনো ডিফারেন্ট স্কিল বা কোনো কিছু আমার ভালো লাগবে ওটা আমার জানতে ইচ্ছা করে। হেলদি লাইফস্টাইল বা নিজেকে সুন্দর রাখা, এই জিনিসগুলো আমি ছোটোবেলা থেকে, এটা অ্যাক্টিং করবো এসবের জন্য ছোটোবেলা থেকে এটা আমার মধ্যে ছিল, যেহেতু আমি নাচ শিখতাম। সো আমার হচ্ছে যে কি খেলে ভালো হয়, কি ব্যবহার করলে আরও মানুষ সুন্দর থাকে, তেল কতটুকু কম খেতে হবে। আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত কোনো সফট ড্রিঙ্কস খেতাম না,
মানে এটা তখনই কেন জানি করতাম আমি জানি না। বিশাল তো ওই যে নকশা কালেক্ট করতাম, ম্যাগাজিন কালেক্ট করতাম, তারপরে শোবিজের ভালো কাজ দেখা বা যেটা জানতাম, এইসব জিনিসগুলো ছোটবেলা থেকে আমার ভালো লাগে। যেহেতু বললেন যে বলিউড আপনার অনেক বড় একটা ইম্প্যাক্ট রেখেছে, বলিউডের একটা রোমান্টিক একটা ফ্যান্টাসি ফোবিয়া আছে অনেকের, যে এই যে কাজলের নেকলেস হচ্ছে শাহরুখের ইয়াতে আটকে গেল তো ওম শান্তি ওমে যে হাতে দীপিকা পাড়ুকোন, এটা তো হয় না। তারপর ট্রেন চলে যাচ্ছে, দৌড়াতে দৌড়াতে আসবে। নিজের লাইফে এটা এফেক্ট করেছে কিনা বা ইম্প্যাক্ট করেছে কিনা? এগুলো যে একদমই ইফেক্ট করে নাই সেটা তো মিথ্যা। আমার এমন একজন প্রিয়জন থাকবে, হ্যাঁ, এই যে এখন আমরা যে জীবন সঙ্গী বা প্রিয়জনকে যখন ভাবি, প্রিয়জনের প্রতি যখন অভিমান হয়, তখন তো বলিউড ফিল্মের মতোই চিন্তা করে যে ওইটা কেন করে না, ওইটা কেন বুঝে না, ও আমাকে প্যাম্পার কেন করে না, ও আমাকে, মানে এইসব ফিল্মি জিনিস তো আসলে ওই ইম্প্যাক্ট ছোটবেলার থেকেই জিনে ঢুকে গেছে। আসলে পছন্দের 2-3টা ফিল্ম বলেন বলিউডের। বলিউডের পছন্দের অল টাইম ফেভারিট বীর জারা। ওয়াও, ওকে। একদম আমি মেইন স্ট্রিম ফিল্মের কথা বলতেছি। বীর জারা দুটো মিলিয়েও বলতে পারেন, চাইলে অন্য সিনেমাও বলতে পারেন। অনেকদিন বলিউড ফিল্ম দেখি না আসলে। না, ছোটবেলায় দেখলে সিরিয়াল দেখতাম অনেক, কাসোটি জিন্দেগি, আম্মুর সাথে বসে বসে। ও কাল হো না হো, কোই মিল গয়া, এগুলো দেখেছি আর কি, মানে এগুলো তখন খুব ভালো লেগেছে। তো যেহেতু লাক্স চ্যানেলের কথা বলছিলাম, প্রথম যেদিন জানতে পারলে যে ইউ আর সিলেক্টেড, প্রথম যেদিন জানালো? আমার যখন মনে আছে আমি অডিশন, প্রথমে তো এক ধরনের সবাই অডিশন দিতে যায়, তারপর ওদেরকে অডিশন নেয়, ছবি তুলে এসে আমি দেখেছি অনেক মানুষ, অনেক সুন্দর সুন্দর মেয়েরা, চারদিকে সুন্দরের, মানে যেদিকে তাকাই সুন্দর সুন্দর মেয়ে। এবং আমি তো কেন জানি আই ডোন্ট নো, আমি তো এমনিতে একটু, মানে আমার আগে তো আরও বেশি ছিল, এখন কমেছে। আমি একদমই মানুষের সাথে, মানে লাক্সের টাইমটা যদি বলি, আমাকে যদি কেউ, আমি হচ্ছে এক কোণায় বসে থাকা মানুষ, কারোর সাথে একটু কথা, আমার খিদা লাগছে না কি, আমি কোনো কিছুই, মানে খুবই ইন্ট্রোভার্ট ছিলাম। আমাকে কেউ যদি চট দিয়ে বলতো যে এখানে বসে থাকো, আমি ওইটাই বসে থাকতাম, কোনো একটা কমপ্লেনও করতাম। আমি এখনো আছে? হ্যাঁ, এখনো আছে, বাট সেটা অনেকটা কমছে, কারণ আমার কাজের কারণে এত মানুষের সাথে ইন্টারাক্ট করতে হয়। সো এরকম একটা মানুষ ছিলাম। তো আমার মনে হচ্ছে, কিন্তু তারপর আমি প্রথম দিন কেন জানি নার্ভাস হই নাই। আমার একটা ভিতরে একটা কী ধরনের একটা কনফিডেন্স বা একটা শক্তি কাজ করছিল, যে আমার মনে হচ্ছে আমি যে ফার্স্ট সেকেন্ড কিছু হবে এইটা না, আমার কেন জানি আমি মনে হচ্ছে যে আচ্ছা আমি মনে হয় এটা পুল অফ করতে পারবো। আর মনে হয় আমি জানি না, ওটা ভৌতিক কনফিডেন্স কি আমি জানি না, কিছু একটা কাজ করেছিল এবং তাই হচ্ছিল। আমাকে সিলেকশন করা হলো, সিলেক্টেড হলাম টপ 10-এ, মানে এরকম একটা করে 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 ফ্রেশ পার হতো তো একটা। আমি আপনার একটা ক্লিপ দেখছিলাম গ্র্যান্ড ফিনালেতে, অপি করিম আপনাকে জিজ্ঞাসা করছিল যে পানির নিচে কাদা যায় কিনা। আপনার উত্তরটা খুব ভালো লেগেছিল, যে আমার যদি কষ্ট হয় সেটা তো আমার পানির নিচেও হতে পারে, নট নেসেসারিলি আমার চোখ দিয়ে পানি পড়তে হবে। ট্রু। এই যে ধরেন ছোট ছোট যে উইট বা সেন্স অফ হিউমার বা কি বলবো, ওই রাইট মোমেন্টের উপস্থিতি, এটা কি লাক্স চ্যানেলের সুপারস্টারের গ্রুমিং থেকেই? আমার মনে আছে যে গালার সময় আমি যে প্রশ্ন উত্তর দিচ্ছিলাম বা আমি যে ফার্স্ট সেকেন্ড থার্ড হলাম, ওই সময়টাতে আমি জাস্ট ব্ল্যাঙ্ক, মানে আমি কিভাবে কথা বলছি, আমি কিভাবে, আমাকে যখন ফার্স্ট, আমি যখন সেকেন্ড হলাম, আমার জাস্ট মনে আছে যে আমি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ আমি যাতে এখান থেকে মানে ফেন্ট হয়ে না পড়ে যাই, আমাকে একটু শক্তি দাও যাতে ব্যাক স্টেজ পর্যন্ত আমি জীবিত থাকি। যেমন আমাকে লাগছে কেউ নোটিস করে না আমাকে। অ্যাক্টিং রাউন্ডের পরে আমি একটা মানুষ এক্সিস্ট করি, এটা প্রথম আবিষ্কার হলো যাচ্ছে এই নামে একটা মেয়ে, এর আগ পর্যন্ত আমাকেও নোটিস করেন। আমি অ্যাক্টিং রাউন্ডটা যখন করলাম, অ্যাক্টিং রাউন্ডে কি নিয়ে গল্প ছিল? অ্যাক্টিং রাউন্ডে হচ্ছে যে তখন মনে টপ 6-এ থেকে 5-এ যাব আমরা। তখন হচ্ছে যে দুইটা নাটক ভাগ করা হলো, একটা আজ রবিবার আর অয়ময়। আচ্ছা। তো ধরেন সাপোজ 3 জনকে আজ রবিবার, 3 জন অয়ময়, কোনো 3টার চরিত্র করবে, আজ রবিবার 3টা চরিত্র কেউ করবে। সো আমি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আমি প্রথম থেকে একটা জিনিসে, যেহেতু আমার অ্যাক্টিংয়ের প্রতি ফ্যাসিনেশন, আমি তখন খুব নামাজ টামাজ পড়তাম আর কি। তখন হচ্ছে যে আমি আল্লাহর কাছে বলা শুরু করলাম, আল্লাহ আমাকে ফার্স্ট সেকেন্ড বানানোর কোনো দরকার নাই, আমাকে অ্যাক্টিং রাউন্ডে আমি যেটা ফিল করি অভিনয়ের প্রতি, এইটা যাতে আমার জাজরা বা মানুষরা বুঝতে পারে, আমি এটাই প্রে করলাম, ক্যামেরার জন্য ধরা পড়ে। হ্যাঁ, আমি তো জানি না, সবাই দেখলাম বিশাল বিশাল স্ক্রিপ্ট, সবাই ক্যারেক্টার পছন্দ করেছে। ওইখানে একটা ক্যারেক্টার ছিল মদিনা চরিত্র, যেটা আমি করেছিলাম, ওইটা ছিল একটু গ্রামে, ওর কোনো গ্ল্যামার নেই, সবাই হচ্ছে রাজরানী, জুয়েলারি, অনেক ডায়ালগ, এরকম সবাই পিক করলো এবং আমার ভাগ্যে ওইটাই পড়লো যেটা হচ্ছে সবচেয়ে কম ডায়ালগ এবং এখানে কোনো গ্ল্যামার নাই। এবং আমার ভাগ্যে পড়লে আমার মনে হলো যে সবচেয়ে বাজেটটা আমার ভাগ্যে পড়ছে। তখন তো বুঝতে পারি না, তখন তো বুঝি এখানে সবচেয়ে কম ডায়ালগ আর এখানে কিছুই নাই, আর এখানে আমার কোনো কালো করা হবে, কাদার মধ্যে সিন এই সেই। আমি তো খুব কান্নাকাটি, মানে কান্নাকাটি নিজের সাথে নিজে, যে
আমি চাইছি কি আর হচ্ছে কি, আমি তো এবার ফেল, এবার তো মনে হয় বাদই হয়ে যাবো আমি যেটা চাইছি। তা আমি এসব মাথায় না নিয়ে আমাকে তখন আজরাপু আমাদের কোঅর্ডিনেটর ছিল, আজরাপুর সাথে শেয়ার করলাম, মানে শেয়ার মানে আমি কথা আপু বললো যে তুমি মাথা ঠান্ডা করে তুমি তোমার ক্যারেক্টার ফোকাস করো। তো আমি ওইটাই করলাম, আমি জাস্ট আমার যে চরিত্রটা ওটাতেই মনোনিবেশ করা শুরু করলাম। এবং ওইটা ডিরেক্ট করছিল রেদওয়ান রনি, মানে ওই কাজটা ডিরেক্ট করবে রেদওয়ান রনি। সো আমি যখন প্রথম দিন, আমি তো তখন কিছুই বুঝি না, জীবনে ক্যামেরার সামনে দাঁড়ায় না, অ্যাক্টিং তো দূরের কথা। সো আমি গাড়ি থেকে নেমে আমার একটু পরে সিন শুরু হবে, তখন আমি নেমে কাদা, তো আমি বলছি আচ্ছা এখানে তো অনেক কাদা, আমার জুতাটা কই, ডিরেক্টর পাশ দিয়ে যাচ্ছিল, উনি শুনছে এই কথাটা, কেউ বলছে এই কথাটা কে বলছে, বলছে যে অ্যাক্টিং করবে, বলছে ওর কাদার মধ্যে সিন, আর ও বলছে জুতা কোথায়, এই ওকে তাড়াতাড়ি এখন 10-20 মিনিট আধা ঘন্টা কাদার মধ্যে হাঁটাও। এটা যে ট্রিটমেন্ট তো বুঝি না, তা আমি তো আচ্ছা ঠিক আছে বলছে কাদার মধ্যে হাঁটতে, আমি কাদার মধ্যে হাঁটলাম টাটলাম করলাম, গেলাম, আচ্ছা সিন শুরু হবে, আমি ফার্স্ট টেকটা দিলাম। ফার্স্ট টেক দেওয়ার পরে পুরো জাস্ট সাইলেন্ট হয়ে গেল, অনেক আওয়াজ হচ্ছিলো তো পুরো সাইলেন্ট হয়ে গেল। ডিরেক্টর উঠে এসে আমার দিকে তাকালো, বলে তোমার নাম কি, এসে হ্যাঁ, তা বলছে আচ্ছা ঠিক আছে ওকে, হ্যাঁ আরেকবার যাই। আমি না বুঝতেছি না, কয়েকটা টেক দিচ্ছি, বুঝতেছি না হচ্ছে কি হচ্ছে না, কেউ কোনো কথা বলে না, ভালো খারাপ বলবে না, অন্যদেরকে দেখি খালি ব্রিফ করতেছে, এই এটা করো ওটা করো, আর আমার কোনো ব্রিফ করতেছে না। তারপর ফার্স্ট টেকটা ওকে হলো, মানে তারপর ডিরেক্টর এসে আমাকে হাগ করতে চাইলো, কিন্তু তখন তো আমাদের অনেক রুলস, আমরা তো একটা মানে আমাদেরকে অনেক গার্ড দিয়ে রাখা হয়, মানে উনি হয়তো খুশি হয়ে মানে আমাকে হয়তো ব্লেসিং করতে চেয়েছে বা এরকম। তখন বুঝলাম যে মনে হয় হচ্ছে কিছু একটা। তারপরে ওইখানে আরেকটা সিন, যে সিনটা সেকেন্ড সিনটা করার পর দেখি যে সবাই ক্ল্যাপ করা শুরু করলো পুরো ইউনিটে, আমি দেখলে বুঝি না, ক্ল্যাপ করলো, তারপর বুঝলাম যে এটা ভালো হয়েছে। তারপরে সবার একটু আওয়াজ, মানে ওই টাইমটাতে সবাই একটু বলা শুরু করছে যে এটা ভালো করছে এরকম কিছু। তারপর যখন এটার জাজমেন্ট হলো, তারপরে পরের দিন তো আবার আমার সিন তো শেষ, তারপরের দিন আবার হচ্ছে যে অন্য মানে যারা পার্টিসিপেন্ট তাদের কাজ হচ্ছিল, তখন হচ্ছে যে তখন আমার সাথে ডিরেক্টর উনি আমার সাথে পার্সোনালি কথা বললো যে আমি অভিনয় করতে চাই কিনা, আমার অভিনয়ের ভিশন কি। হ্যাঁ, আমাকে যখন জিজ্ঞেস করলো আমি একটা অ্যান্সার করেছি, অ্যান্সারটা ওনার খুব পছন্দ হয়েছে। তো পরে উনি আমাকে বললো যে অ্যান্সারটা কি ছিল, মানে আমি গ্লোবালি কাজ করি, আমাকে তখন তো আমি ছোটো মানুষ, আমার বলছে তুমি তোমার লাইফে এখন সবচেয়ে বিগ মানে কী হতে পারে যেটা তুমি করবা। তো আমি বলছি যে আমি তো অভিনয় করতে চাই, আর সেটা সিনেমা হলে ভালো হবে, মানে এটাই আমার ভিশন, আমি আসলে বড় পড়তে নিজেকে দেখতে চাই বা কাজ করতে চাই। তারপর বললো যে তুমি নিজেকে কোথায় দেখবা এসে। তা আমি বলছি যে আমি তখন বলছিলাম যে আমি আসলে ইন্টারন্যাশনালি কাজ করতে চাই, গ্লোবালি, মানে আমি পুরো মানে আমার কাছে মানে অ্যাক্টরের ভৌগোলিক সীমারেখা নাই, ও যে কোনোভাবেই কাজ করতে পারে। সো আমার ওই মাথায় ওইটাই ছিল, আমি ওইটাই বলছি। সো ওনার কাছে মনে হয়, আমি জানি না ওনার কাছে কেন কি ভালো লাগছে, পরে উনি আমাকে বলছে তুমি সব লাক্স টাক্স বাদ দাও, তুমি কাজ করো, অ্যাক্টিং করো, চলো তো আমি একটা সিনেমা প্ল্যান করতেছি, করবো, তুমি কি এটা অডিশন দিতে চাও বা এরকম। তো আমি না আমি এখন এটা শেষ করবো, আমি এটা শেষ করে তারপরে আমি যা করা করবো, আগে আমি এটা শেষ করবো। তারপর আমি এটা শেষ করলাম, করার পরে তারপরে আমি আইসক্রিম অডিশন দিয়ে বিউটি কন্টেস্টে পার্টিসিপেন্টসদের মাঝে জেলাসি কাজ করে ওই মোমেন্টে। আসলে আমি তখন আমরা সবাই এত ছোট, জেলাসি বলতে এখন 30টা মানুষ তো একরকম হয় না, তো 30টা মানুষের মধ্যে কেউ একটু ভিন্ন মানুষ থাকে, কেউ একটু নরম স্বভাবের থাকে, কেউ একটু স্পষ্টভাষী থাকে। সো যাদের সাথে যাদের সিন তারা একরকম একসাথে থাকতো, আবার যাদের সাথে মানে কিন্তু এমন না যে আমি এমন সেটা খুবই কম ছিল। আসলে সবাই আমাদের জীবনের প্রথম স্বাধীনতা বলবো, বাসার বাইরে 3 মাস একটা ক্যাম্পে, মনে হতে যে এটা লাইফের একটা অন্য মজা। এই এক্সোটিক ফিলিংগুলো এখন আর হয় না, এখন লাইফ অনেক কিছু, কত কাজ ভালো হয়, কত 3 ইডিয়টসের একটা ডায়লগ আছে না, যে বলে যে বন্ধু ফেল করছে খারাপ লাগছে, যখন ফার্স্ট তখন আরো বেশি খারাপ লাগছে। তো এরকমও দেখা যায় যে মনে হচ্ছে আমার বন্ধু, কিন্তু আসলে মনে মনে না, এটা কাজ করে না। কারণ হচ্ছে যে আমার যাদের সাথে এখানে কয়েকজনের সাথে আমার খুব ভালো বন্ডিং হয়েছে, এটা এখন পর্যন্ত আছে। যেমন নীলা, তোহা, তোহা তো এখন দেশে থাকে না, কাজ করে না। নীলাঞ্জনা, যেমন ওর সাথে আমার ভালো সম্পর্ক এখনো, মানে আমরা একদম মিডিয়া ফ্রেন্ড না, আমরা হচ্ছে ওই চাইল্ডহুডের ওইটা এখনো নারিশ করি, মানে ওর গ্রামের বাড়িতে আমি চলে যাই, ও আমার বাড়িতে আসে, ওই বন্ডিংটা এখনো আছে আর কি যাদের সাথে। তখন আইসক্রিমে যখন মানে জানতে পারলেন যে আপনি একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন এবং 3 জনই নিউ ফেস, সেক্ষেত্রে মানে আপনার কি একটা ভয় ছিল কিনা, নাকি রেদওয়ান রনি ডিরেক্টর হিসেবে সেটাকেও লাখ হিসেবে দেখছিলেন? আমি যখন আইসক্রিম করলাম তখন অবশ্যই আমার ইচ্ছা ছিল আমি অভিনয় করব। কেন জানি তখন থেকে আমার নাটক
করতে চাই নাই আমি, এবং আমার কাছে একটা ফিল্মেরও অলরেডি আমি ফিল্ম করতে চাচ্ছিলাম। আমি এটা বুঝি না যে আমি ফিল্ম করার জন্য রেডি কি রেডি না, প্রিপারেশন নিচ্ছে, এগুলো বুঝি না। আমার ইচ্ছাটার কথা বলছি যে আমি সিনেমায় কাজ করতে চেয়েছি, ভালো সিনেমা করতে চেয়ে। আর নাটকটা আমার কাছে তখন থেকে টাফ লাগতো, কারণ অল্প সময়ে যে কাজটা নাটকের মানুষজন করে এটা খুবই রেসপেক্টফুল, তারা খুবই ট্যালেন্টেড এবং হার্ডওয়ার্ক না করলে এটা পসিবল না। আমার এটা লিমিটেশন হচ্ছে আমি এত অল্প সময়ে এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস না করলে আপনি কিভাবে বিশ্বাস করবেন আমার কাছে? আমার বিশ্বাস করার জন্য, আমার নিজেকে বিশ্বাস করার জন্য, যে কোনো চরিত্রে ট্রান্সফার হওয়ার জন্য আমার একটা সময় লাগবে, আমার একটা প্রিপারেশন লাগবে। এটা না হলে আমি ওই কাজ করতে পারবো না। এটা আমার ফর্মে, মানে এটা আমার প্যাটার্ন, আপনার কাজ করার প্যাটার্ন। কারণে আমি নাটকটা কোনো অনীহা নাই, এই কারণে আমার নাটকটা করা হয় না। আচ্ছা। তাহলে এই যে আপনি বললেন ভালো সিনেমায় আমি কাজ করতে চাই, ভালো সিনেমার ডেফিনেশনটা আসলে কি? ভালো সিনেমা বলতে তখন তো কিছুই বুঝি না। আইসক্রিম করার পরে আমি রিয়েলাইজ করি যে আমি অভিনয় জিরো, মানে আমি কিছু পারি না। অ্যাক্টিং কি, আমার পড়া শেখা উচিত, তারপরে কাজ করা উচিত, এটা আমি আইসক্রিম করার পর রিয়েলাইজ করি। ওইটা তখন মনে হচ্ছে আচ্ছা বড় পর্দা, বিগ ক্যানভাস, এই ঘরে ছিলাম। এবং একটা রেদন রনি ইজ আ ভেরি গুড ডিরেক্টর, আমাকে অফার করেছে। তখন তো আর ওটিটি ছিল না, তখন হতো নাটক, এফডিসি ফিল্ম, আর কিছু নির্মাতারা, ধরেন ফারুকি ভাই বা ওনাদের ঘরানার যাবা কিছু মানুষ হঠাৎ সিনেমা হতে খুবই রেয়ার, কিন্তু তৌকির আহমেদ তারা চেষ্টা করছে ওই সময়টাতে। আর আমি কিছুই বুঝি না, আমি একটা বাচ্চা মেয়ে মাত্র আসলাম এবং আমার কাছে ফিল্ম একটা কিছু, এবং আমি করে ফেললাম আইসক্রিম। আমার কাছে মনে হচ্ছে এটা তো অ্যাটলিস্ট, মানে আমি এফডিসি সিনেমা তখন করতে চাচ্ছিলাম না, বা আমার ওইটা আগ্রহ ছিল না। সেই কারণে আমি চিন্তা করলাম যে আচ্ছা এটা নিশ্চয়ই উনি ডিরেক্টর একটা ভালো সিনেমা করবে, এটা ভালোই হবে। সো আমি ওই জায়গা থেকে আমি নিজেটা কতটুকু এটার জন্য রেডি বা আমার কতটুকু যোগ্যতা আছে এটা আমি মাথায় তখন আমার ছিল না। সো ওইভাবে আমি আইসক্রিমটা করার পরে তারপরে আমি একটা গ্যাপ নিই। আচ্ছা। তারপরে আমি আমার পড়াশোনা শেষ করি, তারপরে আমি নিজেকে খুঁজছিলাম যে আমি আসলে কি করব, কারণ আমি তো নাটক করব না, তাহলে আমি সিনেমা কোথায়? এখন সিনেমা করলে তো ভালো, ওই অর্থে ভালো সিনেমা আসলে যে সিনেমাগুলোকে আমরা বলি যে ক্রাফটেড, ক্রিটিক্যালি অ্যাক্লেমড, বা যে সিনেমাটা আসলেই মানুষ, এখনকার জেনারেশনের মানুষ দেখে পছন্দ করে, সেই সিনেমাটা তো হতে হবে। সো ওই সব কিছু মিলিয়ে তখন আমি একটা টাইম নিচ্ছিলাম এবং নিজেও ভাবছিলাম, রেডি হচ্ছিলাম যে আমি আসলে কি করব। ওই একটা সময় তখন কয়েকটা সিনেমার করার কথা, সামহাও তখন হাওয়া আসে আমার কাছে। হাওয়া হিসেবে তো আসে না, তখন আমি জাস্ট ডিরেক্টরের সাথে আমার পরিচয় হয় এবং একটা অডিশনের জন্য আমাকে ডাকে, এবং তারপর তো লাইফের একটা অন্য সিনারিও, অন্য একটা বাদ নেয় আমার জীবন। গ্যাপের পরে মানে নতুন করে দর্শক আপনাকে ভালোবাসতে শুরু করলো কোন কাজটা দিয়ে বলে মনে করেন? অথবা প্রেমের গল্প? আই থিঙ্ক নেটওয়ার্কের বাইরে অথবা নেটওয়ার্কের বাইরে একটা হাইপ ক্রিয়েট হয়েছিল তখন। চরকি তখন নতুন, এবং নেটওয়ার্কের বাইরে রিলিজ হয়েছে এতগুলো ফ্রেশ ইয়াং ফেস, এবং প্রত্যেকে এখন ভালো কাজ করছে। ফ্রেন্ডশিপের একটা ব্যাপার ছিল, ভিজুয়ালটা দেখে অডিয়েন্সের ভালো লেগেছে, গানগুলো পছন্দ করছে। এবং আমাদের অ্যাক্সিডেন্ট, মেজর অ্যাক্সিডেন্ট, যেটা পুরো ঘটনাটাকে পুরো, সো ওইটার পর থেকে আমার মনে হয় যে সামটাইমস accidents are good মনে হয় না, গুড আমি আসলে লাইফে কোনো কিছু দেখি না, যা জীবনে ঘটে ওইটা, হ্যাঁ ওইটা আমার কাছে মনে হয় যে ঠিক আছে, বা ওইটা থেকে এক ধরনের পজিটিভলি চিন্তা করার কিছু জায়গা থেকে। অ্যাক্সিডেন্ট না হলে আমি জীবনে অনেক কিছু বোধ, আমার পার্সোনাল কথা যদি বলি, আমার অনেক বোধ স্ট্রংলি কাজ করেছে, বাট আমার পারসেপশন চেঞ্জ হয়েছে আমার অ্যাক্সিডেন্টে। যেমন একটা যদি বলি, লাইফ আমি আসলে আমার অ্যাক্সিডেন্টে এত এটা আসলে অনেক কাজ তখন, বুঝছেন, এবং আমি দেখলাম যে কিভাবে লাইফে সব চাকচিক্য সেকেন্ডে সরে যায়, এবং আসলে যে কাছের মানুষ বা কি আসলে বন্ধুকে বোঝা যায় না। আমি 2টা মাস, আমার তো এই বোনটা এখনো ভাঙা, এটা একদম এরকম। সো আমি অ্যাক্সিডেন্টের পরে 2 মাস, তাও আমি অনেক মানে কি বলবো, এটা অনেক থ্যাঙ্কফুল যে আমার তো ফেসটা নষ্ট হয়ে যেতে পারতো, আমার তো একটা হাত নষ্ট হয়ে যেত, তো ওই জায়গা থেকে যে আমি এখন আবার কাজ করতে পারছি, এটা একটা সেকেন্ড লাইফ, বেঁচে ফেরত আসা। হ্যাঁ, সো ওই দিনগুলো আমি ভুলবো না। কারণ অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? আসলে অ্যাক্সিডেন্টটা হয়েছে নেটওয়ার্কের বাইরের যেদিন মানে লঞ্চিং প্রোগ্রাম, তখন হচ্ছে যে আমরা সবাই এখানে গিয়েছি। সো এই প্রোগ্রাম শেষে ওই দিন আমার গাড়ির ড্রাইভার ছিল না, সো রাজের তখন গাড়ি ছিল, এবং রাজ আমরা যারা সবাই তো আমরা বন্ধুই, তো সবাইকে রাজ বলে যে চলো আমি ড্রপ করতেছি।
সো গাড়িতে উঠলাম, উঠার পর জাস্ট আমরা ওইখান থেকে বনানী ব্রিজ থেকে গুলশানে 5 মিনিটের মধ্যে, তখন রাস্তা ফাঁকা, রাজু একটু গাড়ি জোরে চালাচ্ছিল, আর সামহাও গাড়ির স্টিয়ারিং বা ব্রেকে কোনো ঝামেলা ছিল। সো ওইটা ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, মানে এটা ওই মুহূর্তে কি ফিল হয়েছিল যে ও গড, ওইটা ট্রমাতে এখনও, যেমন আমি কেউ জোরে গাড়িলে আমার ভয় লাগে, আমি একদমই অ্যালাউ করি না জোরে গাড়িতে ওঠা। সো আমার মনে আছে যে আমি গাড়িতে উঠলাম, আমি ড্রাইভিং সিটের পাশে, রাজকে আমি বলছিলাম যে রাজ একটু আস্তে গাড়ি চালা, আস্তে, ওর সাথে কথা বলছিলাম। রাজ বলছে হ্যাঁ সমস্যা নাই, ও গাড়ি চালাতেছে। তখন আমার কোনো একটা ফ্রেন্ডকে ফোন দিচ্ছিলাম যে ও কোথায় আছে এরকম। সো আমি মনে হচ্ছিল কেন জানি অ্যাক্সিডেন্ট করবো, তা আমি যেহেতু সামনে, আমি একটা মানে একটা ব্যাড ফিলিং হলো আমার। সো আমি দেখলাম যে সামনে একটা সাদা গাড়ি, আমার হচ্ছে যে এই গাড়িটাতেই মনে হয় ও যে ক্র্যাশ করবে। আমি জাস্ট, আর পিছে ওরা, মানে সে যেটা হয় বন্ধুরা গল্প করতেছে, জুনায়েদ ছিল, খায়রুল বাসার ছিল, আর হচ্ছে নাফিস ছিল। আচ্ছা আচ্ছা। সো ওরা পিছে গল্প করতেছে, এবং আমি যেহেতু সামনে, কারণ আমি জিনিসটা দেখছিলাম সবার প্রথমে। আচ্ছা। সো সাদা গাড়িটার মধ্যে মনে হচ্ছে যে ক্র্যাশ করবে, আমি তখনই জাস্ট আমার বডি যেটা হয় যে এরকম করে আমি জাস্ট হোল্ড করেছিলাম, যাতে মানে যেটা হয় আর কি বিপদ আসলে মানুষজন যেটা করে। তারপর দেখলাম কি গাড়িটা ঘুরে গেল, তার মানে অ্যাক্সিডেন্ট হয় না। আমি জাস্ট চোখটা খুললাম, আল্লাহ বাঁচছি, চোখটা খুললাম, দেখি যে গাড়িটা উড়ে কোথায় জানি একটা যেটা হয় যে কিসের উপর জানি লাগলো। তারপর আমার কিছু মনে নাই। তারপর অনেকক্ষণ পরে আমার জাস্ট একটু আমি নয়েজ শুনতেছি, আশেপাশে মানুষজন, অনেক আওয়াজ, এবং আমাকে বের করার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং বুঝতেছি না, আমাকে মনে হয় গ্লাস দিয়ে বের করছে। বের করে তখন ইয়াস ছিল, ইয়াস পিছে মোটর বাইকে ছিল, ভাগ্যিস ও ওই গাড়িতে উঠে নেয়। সো ও তো দেখলো জাস্ট সামনে, মানে গাড়িতে জায়গা নাই, দেখো বাইকে আসতেছে, আর ও বাইক নিয়ে আসছিল। আমি জাস্ট ইয়াসকে ধরলাম, ধরে আমার মাথা থেকে ব্লিডিং হচ্ছে, আমার কিছু মনে নেই। আমি জাস্ট, আমার ফ্রেন্ডরা আমাকে এটা বলছে, আমার মনে আছে যে তখন তো সামহাও আমাদের একটা বন্ধু রিন্তু ওই দিক থেকে ক্রস করছে, যখন এরকম দেখলো এরকম কেওয়াজ, ও এসে দেখতো কি, পরে দেখলো যে আবার ওর ফ্রেন্ডরে, মানে আমরা এইখানে। সো রাস্তার এপার থেকে ওপারে আমাদেরকে নিয়ে যাবে, কারণ আর আমি তো তখন তো সেন্স নাই, কোনো একটা সিএনজিতে করে মনে হয় ওই পারে নিয়ে ওর গাড়িতে উঠে আমাদেরকে হসপিটালে নিবে, আমাকে আর আজকে। রিন্তু বলতেছে, আমি নাকি গাড়িতে উঠে বলতেছি যে আমার শেষ, আমার ক্যারিয়ার, আমি আর অ্যাক্টিং করব কিভাবে, আমার ক্যারিয়ার শেষ। আমি তখন চিন্তা করতেছি আমার অ্যাক্টিং, আমার কি হবে, আমি আর অ্যাক্টিং করতে পারবো না, আমি এটা বিলাম করতেছি তখন, আমি মাইট বি ডাই, আমি ওটা নিয়ে কোনো টেনশন নেই, আমি চিন্তাচ্ছি আমি কিভাবে অ্যাক্টিং করবো। এটা পরে ওরা আমাকে বলছে, কতটা মানে মেথড অ্যাক্টিং জোনে চলে গেছে। না আই ডোন্ট নো, মানে আমার আসলে অ্যাক্টিং প্রতি যে ভালোবাসা বা যে প্যাশন কাজ করে, ওইটা ওই মোমেন্টে হয়তো আমাকে হিট করছে, যে আমি তো বুঝতেছি যে আমি মনে মারা যাবো, নাহলে আমার কোনো একটা কিছু হয়েছে যে আমার শেষ। আচ্ছা, আমরা একটু অ্যাক্সিডেন্ট থেকে একটু অন্য জায়গায় আসি। সেটা হচ্ছে যে ফার্স্ট ডে শুট অফ আইসক্রিম, হ্যাঁ, দ্যাট এক্সপিরিয়েন্স, প্রথম একদম সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ানো, ফার্স্ট ডে ও যেটা হয় ওটা খুব একটা ডিজাস্টার মোমেন্ট হইলো ফার্স্ট ডের দিন, কারণ আমরা কক্সবাজারে সেন্ট মার্টিন একটা পার্ট শ্যুট করবো। সেই যেটা হয় যে আমি তো বুঝি না, একদম ছোটো মানুষের বললাম। সো যেহেতু সিনেমা করবো, এর আগে কয়েকদিন আগে আমি যেটা করলাম, পার্লারে গেলাম, খুব নায়িকা ভাই, আমি যে একটু ফেশিয়াল করবো, একটু যাতে আমাকে দেখতে ভালো লাগে, এটা করে গেলাম। আমার একটা পার্লার থেকে করে আমি জার্নি করে যখন পৌঁছালাম, আমি দেখলাম আমার পুরো মুখে র্যাশ হয়ে গেছে। আমার একটু পরে কলটায় আমি দেখলাম রাতে আমার পুরো মুখ, এটা আমি জানি আমার কখনো এরকম হয় নাই, কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হয়েছে না, ওয়েদার না সামহাউ আই ডোন্ট নো, পুরো মুখ আমার ব্রোন হয়ে গেল। এটা তো একটা ঝামেলা আমার। আমি ভাই প্রথম, মানে এটা ফার্স্ট টেক, প্রথম দিন শ্যুট, কি হবে। তারপর আমি তো খুবই কান্নাকাটি এসে, তারপর তো আমাকে ইচ্ছা মতো ধোলাই যায়, এখন ধোলাই দিয়েও তো লাভ নাই, এটা ঠিক করতে হবে। তারপর অনেক কষ্টে একটা সিন ছিল, যেখানে হচ্ছে যে একটা মানে যে আমার যে কোঅ্যাক্টর ছিল রনক, ও আর আমি দেখে, মানে আমাদের একটা ধাক্কা লাগে, এরকম একটা সিন মনে আছে। তো ওই সিনটাতে তখন কি হবে, আমাকে একটা চশমা পরানো হলো, অনেক চিটটিট করে কোনো রকমভাবে ওই সিনটা তখন। সো ওই টেনশনে ছিলাম, আমার মনে আছে প্রথম দিন যে আমার মুখের এটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম, যে পিম্পল এগুলো নিয়ে অনেক। ডিরেক্টরের বকা খেতে হয় নাই? হ্যাঁ, ডিরেক্টররা ছেড়ে দিবে নাকি বকা, মানে ওরকম না, উনি যেহেতু উনি জানে যেটা আমার প্রথম কাজ, উনিও বুঝছে এটা অ্যাক্সিডেন্ট, বাট এখন এটাও তো কেউ তো কম্প্রোমাইজ করবে না তার কাজে, তাই না? সবাই একটা প্রিপারেশন নিয়ে যাচ্ছে একটা ভালো কাজ করার জন্য, তখন এরকম কোনো কিছু হলো তো স্বাভাবিকভাবে। তবে হ্যাঁ, উনি আমাকে আবার ভরসাও দিয়েছে, যাতে হচ্ছে যে আমি এটা মানে খুবই বাজে কিছু না হয়, যাতে অ্যাক্টিংও পরে নষ্ট হয়ে যায়।
লাক্স চ্যানেলে সেই ছোট যে নাটিকার অংশ সেটা ডিরেক্টর ছিলেন রেদন রনি, তারপর আইসক্রিম, এখন তো তিনি চরকির প্রধান হিসেবে আছেন। তো হাউ হি হ্যাজ ইভলভড অ্যাজ এ ডিরেক্টর, কি মনে হয় তোমার? আমার সাথে তো ওনার যেহেতু আমার প্রথম কাজ ওনার সাথে, এবং আমি বলবো যে আজকে আইসক্রিম এটা অবশ্যই আইসক্রিম আমার লাইফে ইম্পর্ট্যান্ট, যদিও আমি তখন বুঝি না অ্যাক্টিংয়ের কথা বলে, আমি তখন কিছুই জানতাম না। কিন্তু হ্যাঁ, আমার ডিরেক্টর আমাকে অনেক, যেটা হয় আর কি, আমরা যখন কাজ করি তখন শুধু প্রফেশনাল সম্পর্ক হয় না, তখন একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, এবং ওই বন্ধুত্বটা শুধু আমার কাছে এটা মনে হয় যে, আমার কাছে মনে হচ্ছে জীবনে আপনি আর কত সিনেমা, কত বই পড়ে অনেক জ্ঞানী বা অনেক কিছু জানতে পারবেন, আপনার সারাউন্ডিংস খুব ইম্পর্ট্যান্ট। আপনি অনেক কিছু শেখেন কিন্তু আপনার পাশের মানুষের কাছ থেকে। সো আপনি কাদের সাথে মিশছেন এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আমার এটা ছোটোবেলার থেকেই আমি এরকম, আমি ছোটোবেলার থেকে কি বলবো, ছোটোবেলা থেকে আমার সবসময় ইন্টেলিজেন্স বা ইন্টেলেকচুয়ালিটির প্রতি এক ধরনের ফ্যাসিনেশন কাজ করে। আমি ছোটোবেলা থেকে আমার বন্ধু, আমি যদি ধরেন আমার বয়স হয় 18, আমার বন্ধুদের বয়স হতো 25, 26, 30। আচ্ছা, এটা এখনো আমি আমার এটা কি কনসিয়াসলি করা হয়? কনসিয়াসলি না, আমার সিঙ্ক হয় মনে হয় এরকম। আমার বয়সী বন্ধু যে আমার নাই তা না, অবশ্যই বন্ধু, কিন্তু আমি আমার আছে না যে কথা বলে আপনি আপনার কি বলে মেন্টাল অর্গাজম হয়, আপনি কোনো কিছু আপনার ভালো লাগে, সেই কনভারসেশন আমার কিন্তু খুব আমার বয়সী মানুষের সাথে কম হয়। বুঝতে এটা আমার ছোটবেলার থেকে আমার এই জিনিসটা। আপনার ফার্স্ট স্যালারি পাওয়ার অনুভূতিটা কেমন ছিল এবং কি করেছিলেন? অনেকে ইচ্ছে থাকে বাবা মাকে কিছু কিনে দেয়া যাতে মনে থাকে, আপনি কি করেছিলেন? আমার প্রথম স্যালারি হচ্ছে লাক্সের যে প্রাইস মানি 5 লাখ টাকা পাইছিলাম, ওইটাই বেশি টাকা পাইছিলাম। তখন যেটা হয়েছিল যে আমি আব্বুকে দিয়ে দিচ্ছি পুরো টাকাটা, আর আমি বলছি আমাকে একটা ফোন কিনে দিতে। আমাকে একটা আইফোন কিনে দিয়েছিল তখন, আইফোন কথা আমার মনে নাই, অনেক আগে একটা ফোন কিনে দিয়েছিল, আর পুরো টাকাটা আব্বুকে দিয়ে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হঠাৎ মাথায় আসলো। আইসক্রিমে দেখা যায় যে আপনার ক্যারেক্টারটা এমন, দুই বন্ধুর মাঝে একজন, আবার নেটওয়ার্কের বাইরেতে গিয়েও দেখা যাচ্ছে এমন একটা ক্যারেক্টার, একজনকে ধোকা দিয়ে আরেকজনের সাথে যা। তো এটাকে আবার দেখা যাচ্ছে যে আপনার জন্যই এতগুলা পুরুষদের মাঝখানে সমস্যা। তো এটা কি মাঝে মাঝে মনে হয় কি না যে আসলে এটা রিপিটেটিভ হয়ে যাচ্ছে? যেটা হয়, প্রথমত তো আমি যখন হাওয়া করলাম তারপর থেকে তো আমার এক ধরনের লাইফের পারসেপশন চেঞ্জ হয়েছে, কারণ অ্যাজ অ্যান অ্যাক্টর আমি অনেক কিছু উপলব্ধি করেছি, কারণ আমি একটা বড় গ্রুমিং সেশনের মধ্যে গিয়েছি, তারপর আমি থিয়েটার করলাম, তারপর আমি জামিল স্যারের কাছে ওয়ার্কশপ করলাম, আমার সব কিছু কিন্তু হওয়ার পরে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর প্রিপেয়ার্ড হয়েছি। আমি হাওয়ার শুটিংটা মনে হয় আরো আগে ছিল, 2019 এ আমাদেরকে 18 তে, তারপর আপনি সিন্ডিকেট, ডার্ক সাইড অফ ঢাকা এগুলো পরে সব রিলিজ তো হয়েছে হওয়ার পরে, কারণ কোভিড সব কিছুর কারণে। সো যেটা হয়েছে, প্রথমে তো বুঝতাম না, প্রথমে বুঝতাম যে একটা ভালো অভিনয় করতে চাই, কিন্তু ভালো অভিনয়ের জন্য কি করতে হয়, একটা মানুষের জীবন কি হয়, এই সমস্ত কিছু আসলে আমি রিয়ালাইজ করলাম 2018-19 রিয়ালাইজ করলাম। তো এরপরে যেটা হয় যে আইসক্রিমটা তো আমার কাছে আসছে, আমি করলাম, হ্যাঁ রিপিটেডলি। তখন তো আমি তো এমনি কাজ কম করি, আমার কিন্তু এখন পর্যন্ত 10টা ক্যারেক্টার প্লে করা হয় নাই। সেটা ঠিক আছে। হ্যাঁ, সো ওই জায়গা থেকে এইটা তো একটা বড় কি বলবো, একটা বড় স্ট্রাগল এখনও আমি বলছি ফিমেল অ্যাক্টররা ফেস করে। প্রথমত তো আমাদের কাছে গল্প আসেই নায়কের ওয়াইফ বা নায়কের গার্লফ্রেন্ড, অথবা ভিকটিম, অথবা আবেদনময়ী নারী, এই ধরনের সোসাইটি যেভাবে নারীকে দেখতে চায় সে ধরনের চরিত্র, কারণ এটা অডিয়েন্স একটা শব্দ আছে যে খায় বা এটা চলে, এ ধরনের শব্দ আমরা ব্যবহার করি। সে এইসব ভাবতে ভাবতে আমাদের আর চিন্তা করা হয় না যে এর বাহিরেও নারীর মন বা জীবন বা শরীর আছে। নারীকে যে আমরা যেভাবে দেখি, যে শুধু আমরা যতই কথা বলি না কেন আধুনিক হচ্ছে এই সেই, কিন্তু এটা তো একটা প্র্যাকটিসের বিষয়, এটা একটা কাজের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আমি আসলে বলবো যে আমি কয়েকটা এখন পর্যন্ত এতদিন ধরে কাজ করছি, কয়েকটা ওরকম ইন্টারেস্টিং ক্যারেক্টার পেয়েছি। আমার ইন্টারেস্টিং ক্যারেক্টার পাওয়ার জন্য আমার আমার নানা রকম ভাবে ভাবতে হয়, সেটা এখন অনেকে প্রডিউসিং করছে, অনেকে এক্সিকিউশন করছে। এগুলো কেন আসলে, এগুলো কারণ হচ্ছে, কারণ আমি আমার মনের
কাজটা তো করতে পারি করতে না। পারছি এখন আমার কাছে আসেই 20 একটা কাজ যদি পছন্দ করে আর এরপরে 10টা কাজ আসে ওই রিলেটেড, সো তখন কি একটা হচ্ছে সবাই তো ধরেন আমার একটা সুবিধা হচ্ছে যে আমি হয়তো ফ্যামিলির কারণে কিছুটা সাপোর্ট পাই, যে আমার ফাইন্যান্সিয়ালি মিডিয়ার টাকা দিয়ে চলতে হয় না। Right. সবাই তো এটা না, তার তো মাসে আসলে নিজেরও চলতে হবে, ফ্যামিলিকেও চালাতে হবে। সো তখন তো তার ওই 10টা কাজ থেকে বাঁচতে বাঁচতে কিছু না হলে তার 3-4টা কাজ করতে হয়, তখন তো সে টাইট হয়ে যাচ্ছে। রাইট। সে এই ব্যালেন্সগুলা আসলে এটা আমি বলবো যেটা যার যার তার, মানে এটা মানে এটা আমার পক্ষে হয়তো আমি কম কাজ করি, বেছে কাজ করার চেষ্টা করি, এটা যেমন এর জন্য যেমন আমার শুনতে হয় যে আপনি স্ক্রিনে নাই, আপনি হারিয়ে যাচ্ছেন, আবার এই প্যাশনটাকে এটাও তো একটা দরকার, কারণ আমি যদি আবার ওই কাজ করি তখন আপনি আমাকে বলবেন যে আরে ধুর তো টাইট, বা আমার নিজের কি ভালো লাগবে একই ক্যারেক্টার যদি আমি বারবার প্লে করি। আবার তুমিও তো বলেছিলে যে তুমি কম সময় করতে পারো না, টাইম, সো এই সব কিছুর একটা। সিন্ডিকেটে আফরান নিশোর সাথে অভিনয় করার অনুভূতি, কারণ আপনার এটার পরে মানে হিউজ একটা রেসপন্স আসে কাজল চোখের মেয়ে, আপনাকে কি এই নামে অনেকে চিনে? এখনো এই নামে অনেকেই বলে, যেমন আমার কাজল পড়তে ভালো লাগে। আজকে আমি যখন রেডি হচ্ছিলাম আমাকে বলতেছে যে কি আপনি কি কাজল, আপনি তো কাজল চোখের মেয়ে, মানে হ্যাঁ আমার ভালো লাগে যে কোনো। এবং স্পেসিফিক্যালি ওই ইমোশনাল সিনটা এটা অনেক ভাইরাল হয়েছিল। আফরান নিশো একজন অ্যাক্টর হিসেবে আপনি কিভাবে রেট করেন তাকে? আমার কাছে মনে হয় যে উনি তো অনেকদিন ধরে কাজ করছে, সো উনি ওনার কাজ এবং প্রমাণ করার তো প্রমাণের কিছু নাই, সো উনি এখন ফিল্ম করছে, ওনাকে ফিল্মের জার্নিতে আমি শুভকামনা জানাতে পারি। আর উনি তো ভালো অ্যাক্টর, উনি ওনাকেও অনেকদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা কবে পাবো? আমাকে না, ওনাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা তো আমি জানি না। আমাকে খুঁজে না পাওয়ার, আমার খুঁজে পাওয়া যাচ্ছে না তা না, আমার কাজ হয়তো অডিয়েন্স দেখছে না, সেইটার জন্য কিছু সময় অপেক্ষা করলেই পেয়ে যাবে। ট্রু। আপনি যখন তুমি যখন মানে নিশোর সাথে কাজ করলো, নিশো ভাইয়ের সাথে আফরান নিশো, এনি অ্যাক্টিং টিপস দ্যাট হি হ্যাজ গিভেন ইউ অ্যান্ড ইউ থিঙ্ক দিস ইজ বেস্ট অর দিস ইজ ডিফারেন্ট, অথবা তার কোনো একটা অ্যাক্টিংয়ের ধরন যেটা তোমার মনে হয়েছে যে উনি সবার চেয়ে এটা আলাদাই ব্যাপারটা? নিশো ভাইয়া যেটা আমার কাছে মনে হয় যে উনি ফিমেল অ্যাক্টরদেরকে অনেক সাপোর্ট করে ওয়াইল শুটিং। ওনার কো অ্যাক্টর মানে যারা ফিমেল তাদেরকে আমি দেখেছি আর কি, যে উনি হচ্ছে কনসার্ন থাকে। আমি যেটা ওনার সাথে একটাই কাজ করছি তো, সো আমি দেখলাম যে ওইটাতে উনি অ্যাক্টরের থেকে উনি অনেক বেশি প্রোডাকশনের মানুষ হয়ে যায়। মানে আমার মেকআপ নিয়ে উনি অনেক কনসার্ন, আমার মেকআপটা ঠিক আছে কিনা। উনি ট্রাই করে যে হাম্বল ওয়েতে যে কি বলে এটাকে, যে কাজটা যাতে ভালো হয়। সো উনি আমার কাছে যেটা মনে হয় যে উনি অ্যাক্টর থেকে উনি আরও বেশি ডিরেক্টর বা অন্য জবগুলো উনি ভালো করে, বা উনি হচ্ছে যে কাজটা ভালো হওয়ার জন্য যে এফোর্টটা দিতে হয় সেইটা দেয়। অ্যাক্টিং অ্যাডভাইস বলতে না, অ্যাক্টিং অ্যাডভাইস ওরকমভাবে তো করা হয় নাই, বাট উনি হচ্ছে যেটা বললাম যে মেকআপ লুকটা ঠিক আছে কিনা, আচ্ছা আমরা কিভাবে ডায়লগটা বলছি, এই প্র্যাকটিসগুলো। সিন্ডিকেটে উনি তো একজন অটিস্টিক ক্যারেক্টারে ছিলেন, তো তুমি কি তার প্রসেস দেখছিলা নাকি, যে মানে সে কিভাবে হচ্ছে, বা উনি খুবই অন অ্যান্ড অফ অ্যাক্টর। তাই যেমন আমার সাথে উনি কিন্তু আমার পুরো একদম রিভার্স, ওনার যে প্যাটার্ন অ্যাক্টিংয়ের বা উনি যেভাবে কাজ করে আমি একদমই বিপরীত। সো এইসব নিয়ে আমাদের ডিসকাশন হয়েছে। আচ্ছা, আমি যেটা বুঝেছি যে আমি অনেক লিভ ইন করি, কিন্তু আমার হচ্ছে যে ওইটার মধ্যে সারাক্ষণ আমি মানসিকভাবে ওটাতে থাকার চেষ্টা করি, এটা আমার প্রসেস। সবসময় না, যেটাতে আমার দরকার হয়, এটাতে আমার কমফোর্ট জোন, আমি মানুষের সাথে ইন্টারাক্ট কম করি, আমি নিজের মতো থাকি। আবার অনেকে আছে খুব হাসাহাসি ফুর্তি এসে আবার অ্যাকশন সাথে সাথে ও একটা অন্য মানুষ হয়ে যায়, এটা আরেকটা ফরম্যাট। এটা কি নিশো ভাই? এটা হচ্ছে নিশো ভাই। সো উনি হচ্ছে, আমি ওনাকে দেখেছি উনি খুব লাইভলি থাকে, উনি কিন্তু আবার অন অ্যাকশন উনি আবার ওই চরিত্রটা হয়েছে। সো এটা ওনার অ্যাডভান্টেজ হিসেবে মনে করেন কিনা, মানে এই স্কিলটা উনি অ্যাকোয়ার করেছেন, বা এটা অ্যাডভান্টেজ এটা আমি জানি না, এটা এক একজন যার যেটাতে করে আসলে সে ওই জায়গাটায় পৌঁছায়, এটা অনেকগুলা মেথড আছে। এটা নিয়ে কি কখনো খুনসুটি হতো কিনা? উনি বলতেন কিনা এত টাইম লাগে, আমি দেখো এত দ্রুত করে ফেললাম, বা তুমি আবার যে হ্যাঁ দ্রুত, আমি তো টাইম নিয়ে করি, হতো কিনা? এটা নিয়ে কথা হয়েছিল আমাদের, মানে এটা নিয়ে ডিসকাশন আছে, এটা তো একটা ডিসকাশন, এটা আমরা অডিয়েন্সকে না বলি। ওকে ফাইন। তুমি যখন হাওয়ার মতো ক্যারেক্টার করো, ওই ক্যারেক্টারটা দেখলে অ্যাজ এন অডিয়েন্স বোঝা যায় যে এটার পেছনে অনেক স্ট্রং গেছে, কারণ সাঁতার, পানিতে থাকা, ওরকম একটা ক্যারেক্টার, হ্যাঁ একদমই, এবং ওই এনভায়রনমেন্টে থাকা, ওটা বোঝা যায় যে এটার মধ্যে ওয়ার্কশপ গিয়েছে।
এবং এটা বোঝা যায় যে এটা সময় লেগেছে। যখন নেটওয়ার্কের বাইরে করছো ওই ক্যারেক্টারও একটা প্রিপারেশন আছে, বাট মানুষ মনে করে কি ওটা করা খুব ইজি। তো ওই ধরনের ক্যারেক্টার প্রিপারেশন কেমন হয়? হাওয়ার প্রিপারেশন আমি বুঝতে পারি, অ্যাজ অনেস্ট দেখেছি আর এই পানিতে নামছে অনেকক্ষণ, কিন্তু নেটওয়ার্কের বাইরের ক্যারেক্টারের প্রিপারেশন ওটার কেমন হয়? বা ডার্ক সাইড অফ ঢাকা বা ডার্ক সাইড বা অফ অন্য ঢাকা, কাজ, হ্যাঁ যেটা হয় যে যেগুলো কম ফিজিক্যাল। হাওয়া ইজ মোর লাইক ফিজিক্যাল অ্যাক্টিং মনে হয়, হ্যাঁ। ওইটা কিভাবে হয়? এই কাজগুলো তো খুব কম আসে যেখানে আমাকে ডিরেক্ট, আমি খুব কম পাই যেখানে ডিরেক্টর বলে এই কাজের জন্য তোমার প্রিপারেশন নিতে হবে। যখন শুনি তখন যে কি শান্তি লাগে, মনে হয় যে কতদিন পরে মানে এই কথাটা শুনতে চাই। মোস্টলি যে কথাগুলো শুনতে হয় যে আমরা রিহার্সাল করবো এসে তারপর আমরা শুটে যাবো। রিহার্সাল মানে কি স্ক্রিপ্ট রিডিং, স্ক্রিপ্ট রিডিং তো রিহার্সাল না, মানে এটা তো এক ধরনের আরেকটা ফরম্যাট প্র্যাকটিসের রিহার্সালের। সো যাই হোক, সব কাজে যে আবার রিহার্সাল করতে হবে এটাও আমি মানি না, এটাও দরকার নাই। সো ওইসব কাজে প্রিপারেশন কি, যারা অনেকদিন ধরে অভিনয় করে বা যে এই কাজটা নিয়ে ডিটেল করছে, প্র্যাকটিস করছে, তার তো এক ধরনের ক্রাফটম্যানশিপ তৈরি হয়, সে তো এক ধরনের স্কিল ডেভেলপ হয়। বা শুধু মানে আমার কাছে যেটা পার্সোনালি ভালো লাগে না যে শুধুমাত্র মেথড দিয়ে অ্যাক্টিং করা, বা শুধু মানে আছে না যে আমি টুলস ট্রিক্স জানি ওইটা দিয়ে আমি অ্যাক্টিং করলাম, ওইটাতে না শরীরটা থাকে, জানটা থাকে না, আমার কাছে মনে হয় আর কি। এখন আপনি সব কাজে তো ওই জান দিয়ে কাজ করতেও পারবেন না, সেই কারণে যেটা হয় যে অ্যাক্টরের আমার কাছে মনে হয় যে অনেক স্ট্রেস ফ্রি থাকা, তার ডায়ালগস, সে তার অ্যাকশন কী সেই জিনিসটা যদি সে ঠিকমতো মাথায় নেয়, তার অতটুকু প্রিপারেশন যদি রাখে, আর ইটস অল আবাউট সিচুয়েশন, আপনি ওই সিচুয়েশনে কীভাবে রিয়্যাক্ট করছেন বা কীভাবে, ওইটা অনেস্টলি ট্রুথফুল থাকলে আমার মনে হয় এটা একটা ইম্প্যাক্ট আছে। প্রিপারেশন হিসেবে কি বাইরের ফিল্মস বা কোনো বুকস এগুলো পড়া হয়, দেখা হয়? এক এক কাজে এক এক রকম প্রিপারেশন লাগে। কোনো কাজে রিসার্চ যদি মনে হয় যে হ্যাঁ এই রিলেটেড আমি কিছু সিনেমা দেখতে চাই সেটা দেখি। কোনো কাজ যদি মনে হয় যে সিনেমা দেখার থেকে আমি প্রেফার করি বই পড়তে, কারণ এটা আমার পার্সোনাল ভালো লাগে আর কি। কারণ সিনেমাতে ও আরেকটা জিনিসই তো করেছে বা ওইটা এক ধরনের আইডিয়া নেওয়া যায়, বাট বইয়ের থেকে রেফারেন্স নিতে যেটা সুবিধা সেটা হচ্ছে যে নিজের ভিজুয়ালাইজেশন এক ধরনের আপনি কল্পনা করেন, নিজের মতন করে বানান, ওইটা এক ধরনের আমার কাছে আর কি এটা ভালো লাগে। আর এছাড়াও আচ্ছা, আর্টিস্টের সোশ্যাল মিডিয়া প্রজেকশন, যেমন বাংলাদেশের আর্টিস্টদের মাঝে আমি বলতে পারি আপনার সোশ্যাল মিডিয়া ইন্টারাকশন বা প্রজেকশনটা অনেক গ্ল্যামারাস অন্যদের তুলনায়। তো তাই কি আমি জানি না। আচ্ছা, কি হয় মানে দর্শকের সাইকোলজিতে এটা কাজ করে? আচ্ছা, ওকে যদি একটা গ্ল্যামারাস রোলে দেখতে পারতাম বিগ স্ক্রিন, বা আমি আর অনেককে বলতে শুনেছি যে আচ্ছা নেটওয়ার্কের বাইরে 2 একটা বানাইলে ওকে নিয়ে যদি আরেকটা এরকম এরকম ইয়ে করে আর কি, ওরা পারসেপশন থাকে আর কি সেটা। তো বিগ স্ক্রিনের জন্য আপনি কোনটাকে বেছে নেবেন, অফ ট্র্যাক সিনেমা নাকি এই কমার্শিয়ালি ভায়াবল সিনেমা? একটা আমি তো মানে আমার কাছে কমার্শিয়াল অফ ট্র্যাক এইসব টার্ম আমার কাছে ম্যাটার করে না, সবই কমার্শিয়াল। বাট আমার কাছে মনে হয় যে আমি বললাম যে আমি ডিরেক্টর অ্যাক্টর, আমার কাছে ডিরেক্টর স্ক্রিপ্ট ইম্পর্টেন্ট। আপনি এটা কমার্শিয়াল বানান, কিন্তু গল্প ভালো হতে হবে, আপনি এটা কোনো সাইফাই মুভি বানান, এনিথিং, জাস্ট আমাকে ওই চরিত্রটা মানে যদি আমাকে হুক করে বা চরিত্রটা আমার ভালো লাগে, যেটা অ্যাকচুয়ালি এখন আমার নিজের কাছাকাছি চরিত্র তো ভালো লাগবে না, যেসব চরিত্র আমরা এভরিডে দেখি ওগুলো তো দেখার চরিত্র, ওইটা করাও টাফ আছে। বাট আমি বলবো যে যেইটা হচ্ছে যে আমার পারসেপশনকে প্রশ্ন করতেছে, আমার থট প্রসেসে প্রভোগ করতেছে, ওইটা তো আমার কাছে মোর ভালো লাগার জায়গা তৈরি করে। আচ্ছা, 5 জন ডিরেক্টর বলতেছি যাদের সাথে কাজ করা হচ্ছে, যাদের একটা করে বৈশিষ্ট্য যেটা তাদেরকে আলাদা করে। হ্যাঁ, বেদনডনি ফার্স্ট। বৈশিষ্ট্য আলাদা কর মানে পার্সন বলবো নাকি কাজ? অ্যাজ এ ডিরেক্টর বেদনডনির এই জিনিসটা তাকে আলাদা করে, এটা স্বাদ লাগবেই তার, বা সেইভাবে কাজ করে। রনির সাথে তো আগে কাজ করেছি আমি ভুলে গেছি, বাট যদি বলি রনি অনেক ইম্প্রোভাইজ, হচ্ছে ওয়াইল্ড শুটিং অনেক ইম্প্রোভাইজ করায়, এবং ওইটাকে ও মানে ওই সহজ পদ্ধতিটা মানে কি বলবো অ্যাক্টরকে ওই ছাড়টা দেয় যে আচ্ছা তুমি এটা করো তো কেমন লাগতেছে, তখন ওইভাবে মানে ইম্প্রোভাইজ করার চান্স থাকে। শিহাব শাহিন, শিহাব ভাই তো আমাদের নোয়াখালীর মানুষ, দেশি মানুষ। শিহাব ভাই যেটা শিহাব ভাই অ্যাক্টরদেরকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করে, মানে অ্যাক্টর আমাকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করেছে। সো ওনাকে দেখেছি যে অ্যাক্টরের সাথে উনি অনেক ডিসকাশন, উনি এই জিনিসটা করে এবং কোনো কিছু বেটার হলে এটা পিক করে। মেজর রহমান সুমন, হ্যাঁ মেজর রহমান সুমনের কথা বলে তো শেষ করতে পারবো না। ওনার কাছ থেকে আমি জীবনে অনেক কিছু শিখেছি। আমি যদি বলি আমি কিছু মানুষ আমার লাইফে ইম্প্যাক্ট ফেলেছে, উনি তার মধ্যে একজন, যার সাথে মেশার পরে আসলে আমি যেমন জামিল স্যার আমার লাইফে অনেক ইম্প্যাক্ট ফেলেছে,
মেজবা রহমান সুমন আমার লাইফে ইম্প্যাক্ট ফেলেছে, এবং আমি এর পরবর্তী যাদের সাথে কাজ করছি তারাও টু সাম এক্সটেন্ট আমার লাইফে অনেক ইম্প্যাক্ট, মানে এটা ইম্প্যাক্টটা কীরকম, তাদের অরাটা ডিফারেন্ট, তাদের মানে তাদের মাথা এত সুন্দর, মানে এই যে কারণে আপনি আসলে আমার কাছে মনে হয় যে কোনো অ্যাক্টর এরকম, মানে যারা আসলে যাদের সাথে কাজ করে আসলে জীবনে একটা কিছু, এটার জন্য তো মানে অভিনয় করি যে আমার আসলে একটা কি বলবো চিন্তায় বা মনে এক ধরনের আছে না যে আমার ভাবনাটা পরিবর্তন হয়, বা আমি মনে হয় যে শেখাটা তো আসলে এটা আমি আসলে যে কারোর কাছ থেকে শিখতে পারি, বাট শেখার থেকে আমি বলবো যে জীবন কিভাবে জীবনের যে অঙ্কটা সেইটা আমি মনে হয় ওনাকে দেখে অনেক কিছু মিজানুর রহমান আরিয়ান। উনি হচ্ছে অনেক কি বলবো, উনি অনেক ফান গায়, মানে অনেক নাইস, আমার যে উনি অনেক ইমোশনালও, মানে অনেক থাকে না যে ছেলেদেরকে আমরা যেভাবে ভাবি যে ছেলে মানে হচ্ছে যে একটু গম্ভীর, এসে ওনাকে আমার খুবই লাইট, মানে খুবই ফ্রেন্ডলি একটা ফিল, এবং ওনার কাজে মনে হয় সেটা ফুটে আসে, অনেক কাজে ফুটে আসে, এবং খুবই মানে ওরকম যে বন্ধুর সাথে কাজ করছে এরকম একটা ভাইব। রায়হান রাফি তো ফ্রেন্ড, বন্ধু বলতে গেলে রায়হান রাফি তো আমাদের হিট ডিরেক্টর, কি বলবো, তুফান। কবে দেখতে পাচ্ছি তাহলে আপনাকে রায়হান রাফির যে কোনো সিনেমায়? যে কোনো সময়। আচ্ছা, আচ্ছা আপু, স্কুটি নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, যে স্কুটিটা আমার মনে হয় যে ওমেন এম্পাওয়ারমেন্ট এবং বাংলাদেশের সোশিও কালচারাল এনভায়রনমেন্টের ব্যাপারে অনেক বড় একটা কমেন্ট্রি করে। যে আপনার একটা সিন আমার মনে আছে যে বাইকে চড়ছে, রাইড শেয়ারিং বাইকে সার্ভিসে বারবার করে ব্রেক করছে, মানে একটা হ্যারাসমেন্ট। তো আসলে বাংলাদেশের শুটিং এনভায়রনমেন্টটা কতটা সেফ এবং কতটা মানে আপনাদের রেসপেক্ট দেওয়া হয়? রেসপেক্টটা কি? রেসপেক্ট আমার কাছে ডিরেক্টর আমার প্রতি সন্তুষ্ট থাকলে আমি এটাই রেসপেক্ট আমার কাছে। আচ্ছা, বাট সিকিউরিটির ব্যাপার যেটা একজন ফিমেল অ্যাক্টর, হ্যাঁ এখন ওইটা এগুলো থেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে এখন এইসব কথা বলে তো আসলে শেষ হবে না, কারণ আমাদের ইন্ডাস্ট্রি এখনো কি বলবো গ্রোয়িং, মানে এখন মাত্র আমরা ভালো যে অনেক কাজ হওয়া শুরু হচ্ছে, ইন্ডাস্ট্রি বিজনেস করছে, এই জায়গাটাতে রয়েছে, সো এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ এখন কিছু জিনিস তো আমরা একদমই, এখন নাটকের অবস্থা আমি জানি না, আমি ধারণা ওইটা খুবই মানে তারা কিভাবে কাজ করে আমি জানি না, কিন্তু আমি শুনেছি আমার বন্ধু কলিগদের কাছ থেকে যে হ্যাঁ মেয়েদের এই জিনিসগুলো, কিছু জিনিস তো আমাদের একটু সেফটি মেজার করা উচিত বা ভাবা উচিত, এটা খানিক যারা প্রফেশনাল ডিরেক্টর তারা এটা অবশ্যই করে। আচ্ছা, একজন অ্যাক্টরের সাথে যদি একাধিকবার কাজ করা হয়, মানে কো অ্যাক্টর, যদি আমি শরীফুল রাজ ভাইয়ের কথা বলি, আইসক্রিমে দেখলাম, নেটওয়ার্কের বাড়িতে দেখলাম, তো তখন যেহেতু বারবার কাজ করা হচ্ছে একটা কমফোর্টেবল জায়গা চলে আসে। আচ্ছা, তো তখন কি ইজ ইট ডিফিকাল্ট টু সারপ্রাইজ এভরি টাইম মানে দর্শককে? কারণ কমফোর্টেবল হয়ে যাওয়া হচ্ছে, আচ্ছা হয়ে গেছে মনে হয়, প্রথমবার হয়তো এরপরে বলছে হ্যাঁ ঠিক আছে মনে হয়, এত আর এফোর্ট হয়তো দেওয়া লাগতেছে না, এটা কি হয় এরকম? যেমন আমি সত্যি কথা বলতে আমার কাছে যা কাজ আসে, রাজের সাথে আমার প্রচুর কাজের অফার আসে, এটা আসে কারণ তারপর মানে যাদের সাথে আপনি দেখবেন কাজ করবেন, কোনো একটা কিছু পছন্দ হলে, যেমন নিশো ভাইয়ের কথা বলবো, যখন নিশো ভাইয়ের সাথে কাজ মানে ওই যে সিন্ডিকেটটা পছন্দ করলো মানুষ, তারপর প্রচুর কাজ আসে নিশো ভাইয়ের সাথে, তারপর এরকম রাজের সাথে কাজ করার পর রাজের সাথে প্রচুর কাজ আসে, ইয়াসের সাথে আসে, মানে এটা একটা অডিয়েন্স পছন্দ করে তারপরে আসে। এখন আমি কি করব এটা তো আমার ব্যাপার। এখন আমি পরপর রাজের সাথে আমার 2টা সিনেমা হলো, এখন সামহাও থার্ড সিনেমাটা আমি পছন্দ করলাম, ডিরেক্টর সবই কাস্ট করলো রাজকে, এটা আমার কি? তখন আপনি বলবেন যে ও তো রাত ছাড়া কাজ করে না, বিষয়টা এরকম হয়ে যায়। বাট আমি তো এভাবে ভাবি না, আমার কাছে তো ভাই আমার ডিরেক্টর ক্যারেক্টার ইম্পর্টেন্ট, তারপর আমি ভাবি যে অ্যাক্টরকে রেমুনারেশন কি, আদার্স জিনিসটা কি। হ্যাঁ কমফোর্টের জায়গা তো একটা হয় অবশ্যই কাজ করতে গিয়ে, কিন্তু ওইটা এরকম যদি এখন আপনি এটাকে কন্টিনিউ মানে এটাকে আপনি তো মানুষ, আপনার লিমিটেশন আছে, আপনার কোটা মানে সব কিছু ফুরায়, কিন্তু আমি কখন কতটুকু দিব, কারণ আমারও ফুরাবে এক সময়, সেটা যত তাড়াতাড়ি দিয়ে দিব তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আস্তে আস্তে দিলে আস্তে আস্তে শেষ হবে, এরকম বিষয়। সিন্ডিকেট নিয়ে একটা মজার একটা ফ্যান থিওরি আছে যে আপনার ক্যারেক্টারটার নাম মনে হয় মোস্ট প্রবাবলি জিশা, রাইট? তো ফ্যান থিওরিটা হচ্ছে জিশা এখনো বেঁচে আছে, সে মরে নাই। সিজন 2-তে আমরা তাকে দেখতে পাবো। তাই ডিরেক্টর তো আমাকে এরকম কিছু বলে নাই, বললে আমি জানতে পারতাম। তাহলে কি সিন্ডিকেট 2 আসছে না? সেইটা আমি জানি না, আমার সাথে কোনো সিন্ডিকেট রিলেটেড কোনো কথা হয় না এখনো। আমরা যখন যে কোনো
আপনি হাওয়া টু আসছে কিনা এটা জিজ্ঞেস করতে পারেন, এইটা জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা, হাওয়াতে যে এই যে যখন আপনাকে প্রথম যখন মানে স্ক্রিপ্টটা শোনানো হলো, বা আমি বলবো হয়তো ওয়ান লাইনার শোনানো হলো, যে সেটা হচ্ছে যে এই যে এতগুলো পুরুষ অভিনেতা, এতে সবার মাঝখানে একটা ঝামেলা পাকিয়ে দেওয়া নারী হচ্ছে তুমি। তো তখন কখনো মানে মনে হয়েছে কিনা যে আচ্ছা এতজন অভিনেতা এবং সেখানে চঞ্চল ভাই আছেন, শরীফুল রাজ, সবাই, তো তখন কি কোথাও একটা আসে কিনা যে একটু ইনসিকিউরিটি আসে কিনা যে এতজনের সাথে ইয়েতে পারবো কিনা, ক্যারেক্টারটা সেভাবে ফ্লারিশ হবে কিনা? না, এটা নিয়ে ভাবি না। প্রথমে আমাকে যখন এই গল্পটা, আমি তো শুটিংয়ের আগের দিনও জানতাম যে আমি ফাইনাল কাজ বা আমাকে কাজ করবে, কারণ আমাকে ওই ট্রিটমেন্টের মধ্যে গিয়েছিলাম। আমি জাস্ট আমার চ্যালেঞ্জ এটা ছিল আমি আমার চরিত্রটা হতে পারছে কিনা, এইটা ছাড়া আমি আর কোনো কিছু নিয়ে ভাবি না, কারণ ওটা আমার দরকার নাই। ওইটা ভাবলে ওইটা আমার মাথায় থেকে যাবে, ওইটার ইম্প্যাক্ট আমার কাজে আসবে। আমি যদি আসলে ভাবতে থাকি আচ্ছা চঞ্চল ভাই আছে আমি কীভাবে অ্যাক্টিং করবো, শিট নাসির ভাই আছে আমি কীভাবে অ্যাক্টিং করবো, আমি আর অ্যাক্টিংটা করতে, ও অ্যাক্টিংকে আমি কোনো মানে কিছুই করতে পারবো না আসলে। সো আমি এগুলো নিয়ে ভাবি না বলতে, এটা ভাবলে যেটা হয় যে আরও নিজের কাজটাতে ক্ষতি হয়। তার থেকে ভালো আমার যেটা টাস্ক, আমার যেটা জব, সেটা আমি করতে পারছি কিনা। ওইটা করলে আপনি দেখবেন যে ওটা বোঝা যায় আসলে নিজের কাজটা করলে। ওটা যারা অনেক কি বলে ভালো অ্যাক্টিং করে, মানে যাদেরকে আমরা অ্যাক্টর হিসেবে ইয়ে করি, তারাও বুঝতে পারে, ডিরেক্টর বুঝতে পারে, সবাই বুঝতে পারে। নিজের পারফরমেন্স নিয়ে কখনো ক্রিটিক্যাল হও কিনা? হ্যাঁ, অনেক ক্রিটিক্যাল। আমি তো আমার কোনো কাজ আমার ভালো লাগে না করার পর, মনে যেটা কি করতে আমি এত চেষ্টা করার পর এইটা কেন করলাম, ধুর। এমন হয় কিনা আবার যে অনেক কষ্ট করলেন একটা মানে রোলের জন্য, বাট ওটা আসলে দর্শকের কাছে ভালো লাগছে না ওইভাবে যতটা এক্সপেক্ট করেছিলেন, সেই ক্ষেত্রে কি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করে? আমি আসলে সত্যিকার অর্থে কাজ করার সময় আমি এগুলো মাথায় আসে না যেটা অডিয়েন্স ভালো লাগবে না, মানে কাজটা রিলিজ হওয়ার পরে বললাম কিছু। হ্যাঁ, যে কাজে আমি এক্সপেক্ট করি সেই কাজটাই কোনো একটা ডিজাস্টার হয়, এই কারণে আমি এক্সপেকটেশনই করা বন্ধ করে দিচ্ছি। মানে কি ধরেন আমার এই কাজটা আমি চাচ্ছি, যেটা আচ্ছা মনের মধ্যে থাকে না যে একটু নিজের মনের মধ্যে সাবকনশিয়াস মাইন্ড বা কোনো কিছু কাজ করে যে আচ্ছা এটা দেখলে মনে হয় ভালো হবে, এটা তো আমি ভালো করে করছি, এটা তো অনেক প্রিপারেশন, এটা দেখুক, দেখা যাবে যে ওইটাই হাওয়া যে এত ম্যাসিভ হবে এটা না। আমি খালি চিন্তা করতাম ওই সময়, আমার মনে আছে আমি আমার ডিরেক্টরকে বলতাম যে প্লিজ আপনি একটু প্রমোশনটা ঠিক মতো করেন, প্লিজ এই সিনেমাটা যদি না দেখে আমার অনেক খারাপ লাগবে, প্লিজ এত টাইম দিলাম আমরা এই সিনেমাটা যেতে, মানে থাকে না যেটা আমার অনেক ভালো লাগে। কি বলতেন তখন এটা শুনে? এই তুমি তোমার কাজ, তোমার এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি তোমার কাজ করো, ওইটা প্রমোশন যারা করবে তারা ছিল, আর অডিয়েন্স পছন্দ করবে না করলে নাই, তুমি কি এটার জন্য কাজ করছো কিনা। সো উনি আসলে আমাকে এত মানে ওনার সাথে আমার এত কথা বা এত ডিসকাশন হয় যে উনি সবসময় ওই যে এগুলো আর কি কিছু জিনিস ওনার কাছ থেকে শেখার, যে অন্য কিছুতে চিন্তা না করা, নিজের কাজটা শুধু করা। ওটা আপনি যদি করে যান, কো-আর্টিস্টদের অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা কতটা জরুরি? মানে একটু দেখে ফোন করে বললো যে হাওয়া দেখলাম খুব ভালো করলা, এটা কি এখানে একটু কম হয় কিনা? আমাদের এখানে আমি দেখলাম ডিরেক্টরদের মধ্যে বা রাইটারদের মধ্যে অনেক ভালো বর্নিং, বা সিনেমা ফটোগ্রাফার ওদের মধ্যে খুব ভালো বর্নিং, মানে তারা তাদের প্রফেশন এবং ব্যক্তি জীবনে এটা সুন্দর ব্লেন্ড করে। এটা আমরা অ্যাক্টরদের মধ্যে আমি তো খুবই কম দেখি, মানে আমার অ্যাক্টর ফ্রেন্ডদের সাথে আমার তো ডিসকাশন সবচেয়ে বেশি হওয়া উচিত। কেন আমার ফ্রেন্ড হবে ডিরেক্টর, রাইটার বা অন্য প্রফেশন, মানে অন্য একই প্রফেশন, আমি বলছি যে অন্য সেক্টরের মানুষ, মানে আমার তো হওয়া উচিত ছিল বন্ধু একসাথে, মানে আমি যে অভিনয় করি আমার অভিনেতা ফ্রেন্ডই বেশি হওয়ার কথা। কিন্তু আমি যাই না, এটা অনেকের হয়তো, আমি অনেক হয়তো লাকি যে তাদের ওই সঙ্গটা আছে। আমার তো অ্যাক্টর ফ্রেন্ডের থেকে আমার আসলে মানে ধরুন ডিরেক্টর বা রাইটার তারা বেশি আমার সাথে ক্লোজ। সো এই ভাবনার থেকে যদি মানুষ একটু আসতে পারে, মানে আমরা যদি কম্পিটিশন বা ওই যে অর্থে বলি যে জেলাসি বা ওই জায়গাটা বাদ দিয়ে যদি আমরা আসলে সবার সাথে মিশতে পারি, কাজ আমি তো এটা করি, মানে আমার কারোর কাজ ভালো লাগলে আমি কিন্তু তাকে জানাই আমার ভালো লাগে, কারণ আমার মাঝে সে ডিজার্ভ করে, কারণ আমি কি কষ্টটা বুঝি কিভাবে ভালো অভিনয়টা বা ভালো অভিনয় কি একটা কাজ ভালো হওয়া যে কতটা ডিফিকাল্ট, কারণ আমরা হিউম্যান, তো অভিনয়টা তো আর আমাকে কেউ এসে নাজিল করে নাই, এটা একটা প্র্যাকটিস। আর সব অভিনেতা ভালো মানুষ সবসময় ভালো কাজ করে, এটা খুব একটা ভেগ কথা, মানে এটা যে কেউ ভালো করতে পারে, যে কোনো ভালো অ্যাক্টরই যে কোনো মুহূর্তে খারাপ করতে পারে, নর্মাল। এটা আপনি প্রিপারেশন নিলে ভালো করবেন, না হলে করবেন না। আর আপনি যদি মেকানিক্যাল অ্যাক্টিং করতে থাকে ওটাও বোঝা যায়, কিন্তু যে মানে এটা বোঝা যায়, মানে এটা সবই বোঝা যায়। তো ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে এই মানে আমাদের অ্যাক্টর বা যারা আমরা কাজ করি তাদের বন্ধুত্বটা আরো স্ট্রং। এটাও একটা কারণ যে আমাদের এখানকার যারা ক্যামেরার সামনে কাজ করেন তারা
প্রশংসাটা একটু বেশি শুনতে চান, যদি কেউ একটু সমালোচনামূলক কথা বলে সেটা তারা নিতে পারে না, এটাও কি একটা কারণ হতে পারে? অনেকে তো আছে যারা, আমার তো সমালোচনা নিতেই ভালো লাগে, বা আমি তো চাই যে কেউ আমাকে সবচেয়ে বেশি সমালোচনা করবে সে আমার সবচেয়ে বড় বন্ধু আমি মনে করি, কারণ ওইখান থেকে আমি দুইটা জিনিস হলো ঠিক করার সুযোগ থাকে। আপনাকে তো পিঠ চাপড়ানোর মানুষই বেশি, আপনার ভালো না হলেও আপনাকে ভালো বলে, এবং এই ফালতু যে প্র্যাকটিস এটাই তো আমাদের এখানে বেশি হয়, ক্ষতিকর হয়। ক্ষতিকর মানে আপনি কিভাবে বুঝবেন যে আপনি আসলে ঠিক কি ঠিক নাই, ঠিক রাস্তা হাঁটছেন কি না? আপনি কতখানি, একটা মানুষ তো আর মানে সব কিছু নিজে বুঝতে পারে না, একটা সময় পর তো আসলে তার কি একটু গ্যাপ দেওয়া উচিত না, তার একটু কাজের পরিমাণটা বাড়ানো উচিত, তার আসলে একটু অন্য কাজ করা উচিত না, কি করা উচিত? এই যে আলোচনার বিষয়, এটা তো যদি ভালো এনভায়রনমেন্ট বা ভালো মানুষের সাথে আলোচনা না করে, এখন আমাকে আমার সমসাময়িক অভিনেতা বন্ধু ওরা কিভাবে দেখছে সেটা তো আমি জানি না। ওই ডোরটা যদি ওপেন থাকে তাহলে আজকে আমি আমার 5 জন অ্যাক্টর ফ্রেন্ডের সাথে আলোচনা করতে পারি, সে আমাকে সমালোচনা করতে পারে, সে 5টা ভালো কথা বলতে পারে, তখনই তো ফ্লারিশ করে, তখন তো এটা স্ক্রিনে আরও জমে, তাই না? আমি যেমন ফিমেল অ্যাক্টরদের সাথে স্ক্রিন শেয়ার করার জন্য আমি চাই যে এখন আমাকে কাজ করে শুধুমাত্র হচ্ছে যে নায়কের গার্লফ্রেন্ড আর নায়িকা ভিকটিম নারী, তা আমি কি করব? এটা কি ইনসিকিউরিটি হয় না আপনার মাঝে? তাহলে আমার হয় না। আমি যেমন আমার তো মজা লাগে যে পাওয়ারফুল অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের সাথে কাজ করতে, কম্পিটিশন না মানে ম্যাজিক, এটা ফিল্ম বা জিনিসটা কিন্তু এটা ওয়ান ম্যান শো, মানে আমি বলছি যে একার জব না, এটা প্রত্যেকটা একটা টিম ওয়ার্ক। একটা সিন কখনোই ভালো হবে না যদি দুইটা অ্যাক্টরের মধ্যে ওই ট্রাস্ট, সবার আগে ট্রাস্ট, ভালো করবেন পরে সেটা পরের আলাপ, ট্রাস্ট বা ওইটা যদি না থাকে, ও যদি চিন্তা করো আমার কম্পিটিশন, জীবনে সিন দাঁড়াবেই না, আপনি যতই ভালো অ্যাক্টর হন। আচ্ছা, রিসেন্ট আপনি বাংলাদেশের কোনো কাজ দেখে মনে হয়েছে বাহ খুব ভালো লাগলো, ব্লিউ ইউর মাইন্ড? শাটি কাপ দেখে আমার খুব ভালো লেগেছে, আমার খুব হুকড হয়েছে আমি শাটি কাপ দেখে। এছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মের কাজ শাটি কাপ তো চরকি হতে পারে, হ্যাঁ, হইচইয়ের কোনো কাজ বা অন্য কোনো প্ল্যাটফর্মের কোনো কাজ। দেয়ালের দেশ, আই লাইক ইট, নতুন মানে মিশু মনির নতুন ডিরেক্টর, এবং রাজ ব্রিলিয়ান্ট অ্যাক্টিং করেছে, সুপার। মানে আমি রাজের পর তো অনেক রাগ জিত হয়, কারণ তো অনেক কি বলবো মানে ফ্রেন্ড কিন্তু একটু পাগল না, ও একটু হাইপার। সো কিন্তু এই ছেলেটা এত ভালো অ্যাক্টিং করে যে ওকে বারবার মাফ করে দেই শুধুমাত্র ছেলেটা ভালো। বাইরের দেশের পছন্দের কোনো টিভি সিরিজ বা ওয়েব সিরিজ? হলিউড হতে পারে, হিন্দি হতে পারে, আমি একটু সিরিজ ফিল্ম, মানে সিরিজটা তো একটু কমই দেখি, আমি কয়েকটাই সিরিজ দেখেছি এখন পর্যন্ত, ফিল্ম টিম দেখা হয়। সিরিজ কয়েকটার মধ্যে পছন্দের কোনটা? কয়েকটার মধ্যে পছন্দ ব্রেকিং ব্যাড তো পছন্দ, তারপর লেফটওভার্স। আচ্ছা আচ্ছা, আমি খুব একটা সিরিজ দেখা মানুষ। আচ্ছা, মুভি দেখেন? মুভিও দেখি কম, মানে আমার পড়তে ভালো লাগে, মানে পড়ি যখন যেটা, আমার কোনো স্পেসিফিক কিছু নাই। আচ্ছা, তাহলে কিছু বইয়ের নাম, যে পছন্দের বই? পছন্দের বই ছোটবেলায় তো খুব হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল পড়তাম। আমার ছোটবেলায় হুক করেছে যে বইটা, সেটা হচ্ছে ৭১ দিনগুলো জাহানারা ইমাম। ওইটা পড়ে আমি মাটা পড়েছি আনিসুল হকের, তখন খুব ভালো লেগেছিল। তারপরে একটু বড় হওয়ার পর কবি পড়ে অনেক হুক হয়েছিলাম, তারাশঙ্করের হুমায়ুন আহমেদের কবি নামে একটা বই আছে। হ্যাঁ, এখন আমার পছন্দ শাহাদুজ্জামান পছন্দ, আচ্ছা, একজন কমনওয়েলথ। প্লাস রিসেন্ট আমি একজনের বই পড়েছি, তাকে আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে গোস্ট রাইটার আলভি আহমেদ। ওনার রাইটিং পড়ে ওনার ইন্টারেস্টিং বিষয়, আমি ওনার একটা অনুবাদ পড়েছি মুরাকামির একটা ইন্টারভিউ, হ্যাঁ, ওইটা পড়ে আমার এত ভালো লেগেছে, আমি বলছি যে আচ্ছা উনি কে, আমি ওনার আরও পড়তে চাই। তারপর হচ্ছে যে আমি অনুবাদের ওইটা পড়লাম আর ইন্টারভিউটা, তারপর হচ্ছে যে ওনার যে এবার আমি বের হলো, তিনি নিজেও তো নির্মাতা, হ্যাঁ, ইউটার্ন বানিয়েছিলেন। হ্যাঁ, সো ওনার রিসেন্ট আমি ওনার মানে শাহাদুজ্জামানের পরে আমার ওনার মানে লেখা পড়ে খুব ভালো লেগেছে, খুব ভালো। এমন কোনো ক্যারেক্টার আছে কিনা যেটা দেখে মনে হয়েছে উইশ ইফ আই কুড প্লে দ্যাট? এমন কোনো দেখে না, হতে পারে, দেখেও হতে পারে, দেখে বা পড়েও হতে পারে। আমি হচ্ছে যে একটা এখনই মনে পড়ছে, একটা বই আছে ১০০০ ও আরও একটি ধর্ষণ, যেটা হচ্ছে যে হুমায়ুন আজাদের বই। আচ্ছা, ওইখানে যে চরিত্রটা ফিমেল ক্যারেক্টার, আমি নামটা ভুলে গেছি, কিন্তু মানে ওইটা পড়ে আমি মানে আমি অনেক দিন ওইটার একটা ঘোরে ছিলাম, বা আমার খুবই আমাকে কি বলে পুশ করেছিল। সেই রকম
ক্যারেক্টার করতে চাই যে এই চরিত্রটা আসলে মানে নিজের লাইফে ওইটার এক ধরনের রিয়েলাইজেশন বা এক ধরনের কিছু ইম্প্যাক্ট ফেলে। আমাদের এই ইন্ডাস্ট্রি বা মার্কেট যেটাই বলি না কেন, এইখানে অনেকে অনেক ধরনের অ্যাডভাইস দেয় একজন একজনকে, তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো না, ওটা করো না। বাট তোমার কি মনে হয় একটা ব্যাড অ্যাডভাইস তোমার কাছে মনে হয় যেটা দেওয়া হয়, যেটা তোমার মনে হয় ব্যাড কিন্তু বারবার অনেক দেওয়া হয়? আমার এটা ভালো লাগে না, যেটা আমি বিশ্বাসও করি না, সেটা হচ্ছে যে তোমার স্ক্রিনে থাকতে হবে অলওয়েজ, আচ্ছা তুমি হারায় যাচ্ছ। আমার মনে হয় আপনি অবশ্যই এক ধরনের ধারাবাহিকতা থাকা উচিত, সেটা একটা ব্যালেন্স থাকা উচিত, বাট কেউ হারায় যায় না কখনো। আপনি যদি আপনার কাজটা করেন, আপনার তো মানুষকে জানার দরকার নেই আপনি কী করতেছেন না করতেছেন। সবাই আপনার কাজ যখন আসবে তখন আপনাকে মানুষ এমনি খুঁজে নিবে, আপনার ব্যাপারে জানবে। সো সেই যে একটা পুশ করে তোমার এটা করতে হবে ওটা করতে হবে, অস্থির, মানে একটা মানুষ কাজ করতে গেলে অস্থির বানায় দেয়। অ্যাক্টরের তো সবচেয়ে বেশি মেডিটেটিভ থাকতে হবে, ও যদি মেন্টালি প্রশান্তিতে না থাকে ও কীভাবে অভিনয়টা করবে? আমি যদি সারাক্ষণ PR, এই গ্ল্যামার, ফটোশ্যুট, এই ফিতা কাটা, এই সারাক্ষণ ছবি তোলা, আমি অ্যাক্টিংটা করবো কোথায়? আমি তো মেশিন বা রোবট না, আমার মানসিক ওই স্টেজে চাইতে হবে। না হলে ওই অ্যাক্টিং, ওই অভিনয়টার তো একটা সাধনা ভাই। যাদের অভিনয় দেখে বা যারা মানে যেসব কাজ দেখে আমরা বলি না যে উড়ে গেলাম বা এরকম কিছু, এটা সোজা না। মিডিয়াতে আসার আগের কোনো ফ্রেন্ড যার সাথে এখনো সবার সাথে এখনো আছে? হ্যাঁ, স্কুল কলেজের কোনো ফ্রেন্ড বা স্কুল কলেজে স্কুল ফ্রেন্ডদের সাথে, স্কুলের ফ্রেন্ডরা মোস্টলি সব দেশের বাইরে চলে গেছে যারা আমার ক্লোজ ফ্রেন্ড ছিল। আর এমনিতে ইউনিভার্সিটি ফ্রেন্ড আমার যারা একদমই ক্লোজ ফ্রেন্ড মিডিয়ার বাইরে, তারা সবাই দেশের বাইরে এখন, শুধু নীলাবাতে। সো এটা একটা মানে আগে তো ওদের সাথে অনেক দেখা হতো, এখন ওই যে ফোনে ভিডিও কলে এইভাবে কথা হয়। অ্যাক্টিংয়ের বাইরে আপনার কোনো হবি বা যেটা করতে ভালো লাগে? যেমন ছোটোবেলা আপনি বলেছিলেন আপনি নাচ শিখেছেন, এছাড়া আর কোনো স্কিল হতে পারে যেটা দর্শক জানে না? অ্যাক্টিংয়ের বাইরে আমার ভালো লাগে কুকিং করতে পছন্দ করেন? পছন্দ করাতে না, আমাকে রান্না করে খাওয়াইলে আমি বেশি আমি রান্না করি খুবই রেয়ার, মানে আমার যখন মুড ভালো থাকে বা আমি কারো স্পেশাল কারোর জন্য রান্না করছি, ওইটা ছাড়া আমি রান্না কোন আইটেমটা ভালো পারো বলে মনে হয়? আমি ডেজার্ট, এনি ডেজার্ট। আমি ঝাল খেতে পছন্দ করি কিন্তু বানাই ভালো ডেজার্ট। আচ্ছা, বৈপরীত্য আছে এখানে। আপনি মিষ্টি বলে মনে হয়? আমি অনেক ঝাল মানুষ, কিন্তু আমি কেন যে মিষ্টিটা ভালো, মানে ভালো বলতে আমার রান্না যা করি আমি দেশি রান্না কম পারি, হেলদি ফুড এগুলো একটু বেশি পারি আর কি। আচ্ছা, নাজিফা ঝাল টুসি। ফ্যামিলি কতটা পছন্দ করে বা কাজ নিয়ে কতটা এক্সাইটেড থাকে? ফ্যামিলি খুব সাপোর্ট করে। আমার আব্বু সারাক্ষণ আমাকে বলতে থাকে যে তোমার কাজ কোথায়, কি কাজ করতেছে, এই সেই। মানে ওরা সবাই মিলে সিনেমা হলে গিয়ে হাওয়া দেখেছিলেন? সবাই মিলে, হ্যাঁ, মানে তখন তো টিকিট পাওয়া যাচ্ছিল না, তখন তো অন্য সিনেমা চলছিল জীবনে। তখন হচ্ছে যে অনেক পরে, আমার ধরুন 1 মাস পরে হচ্ছে আমি আমার ফ্যামিলিকে দেখাতে পেরেছিলাম। আচ্ছা আচ্ছা। আব্বু আবার ক্রিটিক করছে, এর অ্যাক্টিং ভালো হয়েছে, তোমার এটা ভালো হয় না, এটা ভালো হয়েছে, এরকম বলছে আমাকে, এখনো বলে। এবং তারা খুব খুশি হয় যখন আমি কোনো কাজ করি বা এটা দেখে, তখন অ্যাপ্রিসিয়েট করে। মানে আমার ফ্যামিলি আমাকে অনেক প্রাউড। বাইরের দেশের কোনো ফেভারিট ডিরেক্টর বা ফেভারিট অ্যাক্টর? হ্যাঁ, অনেকেই আছে বাইরের দেশে। কয়েকজনের নাম শুনতে চাই। দেশে না দেশের বাইরে? দেশ বিদেশ মিলিয়ে, মানে ডিরেক্টর আগে ডিরেক্টর শুনি, দেশ বিদেশ মিলিয়ে। অনেকে তো, যেমন দেশের বাইরে যদি বলি, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, কিম কেদুক, বং জুন-হো, তারপরে আসগর ফারাদি, ওয়াঙ্কার ওয়াই, এদের পছন্দ। আরো অনেকে আছে। আচ্ছা, বাংলাদেশের 70s 80s 90s এর কেউ ডিরেক্টর? আলমগীর কবির, জহির রায়হান, মোর্শেদুল ইসলাম। কোন ফিল্মটা সবচেয়ে বেশি মানে ইম্প্যাক্ট ফেলছে আপনার উপর তাদের, আমাদের আর্লি ডিরেক্টরস যারা ছিলেন? জীবন থেকে নেওয়া, জহির রায়হান। তারপরে আচ্ছা, আমাদের দেশে নাকি? আমাদের দেশে কি শুনি। তারপরে জীবন থেকে নেওয়া, সারেংবো। আচ্ছা। মেইন স্ট্রিমে কোনো সিনেমা 80s 90s এর, সালমান শাহ, তারপর মান্না বা এরকম, জোশী, কেমন থেকে কেমন দেখছে, ওটা ভালো লেগেছে। আচ্ছা, আপনার কি মনে হয় আমরা কি, আপনি নিজেকে ওই জেনারেশনে কখনো ভেবেছেন কিনা যে ওই জেনারেশনে থাকতে পারলে ভালো হতো, বা যদি সালমান শাহর নায়িকা হতে পারতাম? হ্যাঁ, আল্লাহ, এই একটা জিনিস সুইচ্ছা। ওনাকে এত ভালো লাগে, মানে ওনাকে ছোটবেলা থেকে ভালো লাগতো, কারণ ওনার স্টাইল থেকে শুরু করে ওনার একদম ডিফারেন্ট, মানে যেটাকে বলে যে নায়ক বা পর্দার ওরকম ভাবে উনি ছিলেন। এবং
আমার দুইটা আফসোস, একটা হচ্ছে যে হুমায়ুন আহমেদকে পেতাম, আর যদি সালমান শাহকে পেতাম তাহলে ভালো লাগতো। ক্যারিয়ার শেষে আপনি মানে কোন লেগাসিটা রেখে যেতে চান, যে মানুষ আপনাকে এই নামে মনে রাখবে, এই কাজগুলোর জন্য মনে রাখবে, কি ধরনের কাজের জন্য মানুষ আপনাকে মনে রাখবে, এরকম কোনো চিন্তা করেন কিনা? সেটা আমি জানি না কি মনে রাখার দরকার আছে কিনা। মানে আপনার আলটিমেট গোলটা কি? মানে ক্যারিয়ারটা তো একটা অ্যাক্টিং প্রফেশন নিয়েছেন, বাট মানে আপনার আলটিমেট গোলটা কি? অ্যাক্টিং এর থেকে বলতে অ্যাক্টিং যতদিন করতে ভালো লাগবে করব, বাট আমার ধারণা এটা অনেক দিন পর্যন্ত থাকবে, এটা তো সহজে যাবে না। বাট অ্যাক্টিং না, আমার আসলে জীবনকে অন্যভাবে এক্সপিরিয়েন্স করতে চাই। অ্যাক্টিংটা কেন করি আসলে? অ্যাক্টিংটা করি তুষি জীবনটা এত বোরিং, কিছু করার নাই, কয়েকটা মানুষের সাথে দেখা হয় আর রেগুলার লাইফ, এছাড়া নাই। আমি অ্যাক্টিংটা আসলে করি কারণ হচ্ছে যে এক জীবন আমার কাছে মনে হয় বহু জীবনযাপনের করা যায়। এক জীবন আমি অনেক লাইফের এক্সপিরিয়েন্স করতে পারি, এক জীবন আমার অনেক ধরনের ডাইমেনশন থেকে আমি লাইফকে দেখতে পারি। সো এইটার কারণে মনে হয় অ্যাক্টিং করি। সো আমি আসলে লাইফে মানে কাজটা তো একটা পার্ট, জীবনটা একটা এক্সপিরিয়েন্স। সো জীবনে এমন কিছু এক্সপিরিয়েন্স করতে চাই বা এমন কিছু যে অনুভূতিটা শুধু হাসি কান্না বিষণ্ণ হওয়ার না, একটা অন্য অনুভূতি, যে অনুভূতিটা আসলে বলে না, আমরা বলি না অনেক কিছু যে স্পিরিচুয়াল, অনেক বেশি সাইকিক বা অনেক কিছু ট্রান্সে নিয়ে যায়। আমি লাইফের এমন কিছু এক্সপিরিয়েন্স করতে চাই, সেটা হয়তো আমার কাজের মাধ্যমে, যেটা লাইফ আমাকে অন্য কিছু মানে নতুন অনুভূতি তৈরি হবে বা নতুন অনুভূতি আমি এক্সপিরিয়েন্স করবো। তো লাইফের ফিলোসফিটা কি তাহলে? একদম শুধু লাইফের ফিলোসফি যদি এক লাইনে বলতে বলি? কোনো ফিলোসফি, একটা ফিলোসফি দিয়ে তো আর এভাবে বলতে পারবো না, বাট আমার কাছে মনে হয় এটা অনেক কিছুর মিক্সচার, যেটা আসলে জীবনটা এরকম, যেটা কবি সুমন একটা লাইন আমার বায়োতে দেওয়া, জানি না কতটা কথা বললে হবে কত কথা, মানে আমি আসলে বলে এক বাক্যে বলতে পারবো না যে আসলে জীবনটা কেমন। কবি সুমন কি খুব পছন্দের শিল্পী? খুব পছন্দ, মানে অনেক আমার থেকে অনেক পছন্দের করে কবি সুমনকে আমি দেখেছি, কিন্তু ওনার কিছু কিছু জিনিস মানে অবশ্যই ভালো লাগে, তো অবশ্যই। হ্যাঁ, তো এইটাই মনে হয় লাইফের ফিলোসফি তোমার? হ্যাঁ, মনে হয় এটাই। ফাইন, ঠিক আছে। সো we can আমরা পডকাস্টের শেষের দিকে। Thanks a lot for coming. We feel grateful to you for honoring this show. তবে আমাদের একটা ইচ্ছা যে আরেকটু ফ্রিকোয়েন্টলি স্ক্রিনে দেখতে চাই। হ্যাঁ, ডেফিনেটলি আমিও চাই। এই বছর আমরা দেখব কি? ইনশাআল্লাহ এই বছর দেখার মনে হয় হবে। কারণ আমাদের প্রচেষ্টাটা খুবই ছোট, একদম স্বপ্নের জায়গা থেকে করা। আমাদের স্বপ্নের সাথে আপনি অ্যাসোসিয়েটেড হয়েছেন, তো সেই জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ আমাকে আপনাদের প্যাশন প্রজেক্টে ইনভাইট করার জন্য, এবং আমি অবশ্যই চাই আবার যাতে আসি। ইন্টারভিউ নিয়ে আপনার যে একটা ফোবিয়া আছে, আমি একদমই ফিল করি না, একবারও কি আমরা কাট করছি না, ওয়ান টেক, তাহলে আমরা ধরে নিতে পারি রেমনেন্ট গ্লিমস পডকাস্ট আপনি পছন্দ করছেন। ইয়েস ডেফিনেটলি। থ্যাঙ্কস আ লট। এখানে রেমনেন্ট গ্লিমস পডকাস্টে সার্থক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।